তাহলে চলো আমরা হচ্ছে যে কাজ শুরু করি, ক্লাস শুরু করি। আচ্ছা, সো আমাদের হচ্ছে যে কি পড়তেছিলাম আমরা রক্ত সঞ্চালন পড়তেছিলাম। 2টা ক্লাস নিয়েছি, 2 ক্লাসে শেষ করার কথা ছিল, শেষ হয়নি। আজকে 3 নাম্বার ক্লাস রক্ত সঞ্চালনের উপর। তো আমরা হচ্ছে কতটুকু পর্যন্ত পড়ছিলাম? আমরা এসএ নোট পর্যন্ত পড়েছিলাম। রাত অনেক হয়ে গেছে, তোমরা এত অধৈর্য হয়ে গেছো যে আমি এভি নোড বা হচ্ছে যে বান্ডেল অফ হিজ ছোট্ট একটা টপিক বাকি ছিল সেটাও আমি আর পড়াই নেই, কারণ রাত হয়ে গেছে, তোমরা অধৈর্য হয়ে যাচ্ছ যে ভাইয়া আর এনার্জি নেই। আমি নিজেও আসলে এনার্জি পাচ্ছিলাম না, শরীর মানে আমার নিজেরও খারাপ লাগতেছিল যে হচ্ছে যে সেই কখন থেকে পড়াইতেছে, চিল্লায় 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 চিল্লায়। আচ্ছা আসো, তাহলে হচ্ছে আমরা কি কি পড়ছি? আমরা পড়ছি হচ্ছে মায়োজেনিক নিয়ন্ত্রণ। মায়োজেনিক নিয়ন্ত্রণ মানে কি? মাসল অরিজিন নিয়ন্ত্রণ, যে মাসেল অরিজিন, মাসেল থেকে তৈরি আমাদের কিছু টিস্যু যারা হচ্ছে যে আমাদের পুরো প্রসিডিউরটা নিয়ন্ত্রণ করে, তাকে মায়োজেনিক নিয়ন্ত্রণ বলি। কার্ডিয়াক মাসেল বা হৃৎপেশি থেকে কিছু বিশেষ টিস্যু তৈরি হয় যা হৃৎপিণ্ডের সংকোচন প্রসার নিয়ন্ত্রণ করে, এদেরকে মায়োজেনিক টিস্যু, সংযোগী টিস্যু বা জাংশনাল টিস্যু বলি। এদের নাম হচ্ছে যে এটা। তারপর হচ্ছে এখানে স্পেশালি ছবি এঁকে দেখাইছি, এটা পরীক্ষার মধ্যে আসে। বান্ডেল অফ হিজ লেখাটা তো কেমন দেখাচ্ছে, সুন্দর দেখাইতেছে না? বান্ডেল অফ হিজ, তাড়াহুড়ায় লিখতে গেলে আসলে লেখা সুন্দর হয় না। বান্ডেল অফ হিজ, আর আমাদের তো সময়ও নাই যে একদম আরাম করে হচ্ছে যে ধীরে সুস্থে আমরা লিখবো, ওই সময়টা আমাদের আছে নাই। আচ্ছা, তারপর আসা যাক হচ্ছে যে আমাদের অ্যাসেনোড, ডানলিন্দ ও ঊর্ধ্ব মহাশিরা সংযোগস্থলে থাকে অ্যাসেনোড। এই অ্যাসেনোডকে কেন পেসমেকার বলা হয়, এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষার মধ্যে খ আকারে আসে। এই প্রশ্নটাও কিন্তু আমি তোমাদেরকে বুঝাই দিছি, পড়াই দিছি, ঠিক আছে? এখন আমাদের সামনে যদি আমরা যাই, একটু সামনে যদি যাই, সেখানে আমরা দেখতে পাবো যে আমাদের 2 নম্বরে যেটা আসে সেটা হচ্ছে এভি নোড। এভি নোড বা ইংরেজিতে এটাকে কি বলি? অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। এভি নোড বা ইংরেজিতে এটাকে বলা হয় অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড, এভি নোড, বা এটাকে ইংরেজিতে বলা হয় অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। এই এভি নোডটা থেকে আমাদের জানতে হবে কি যে এই এভি নোডটা কোথায় থাকে। এভি নোডটা কোথায় থাকে? আমরা তো এভি নোডটাকে এখানে দেখাইছি, ছবির মধ্যে দেখাইছি যে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার সংযোগস্থলে এভি নোডটা থাকে, বাট এভি নোডটা আরেকটু এদিকে থাকে। এভি নোডটা আরেকটু এদিকে থাকে, আরেকটু এদিকে এভি নোডটা থাকে, ঠিক আছে? আরেকটু এদিকে আমাদের এই এভি নোডটা থাকে, আরেকটু এদিকে আমাদের এভি নোডটা থাকে। সো বইয়ের ভাষায় এভি নোড বলা আছে যে ডান অ্যাট্রিয়ামের পশ্চাৎ প্রাচীরে ট্রাইকাসপিড কপাটিকার ঠিক পেছনে থাকে। সো এভি নোডে বইয়ের কথা বলা আছে যে ডান অ্যাট্রিয়ামে ট্রাইকাসপিড কপাটিকার পেছনে অবস্থান। এর অবস্থান বলা আছে হচ্ছে ডান অ্যাট্রিয়ামে ট্রাইকাসপিড কপাটিকার পেছনে, ডান অ্যাট্রিয়ামে ট্রাইকাসপিড কপাটিকার পেছনে, ডান অ্যাট্রিয়ামে ট্রাইকাসপিড কপাটিকার পেছনে, ট্রাইকাসপিড ভালভের পেছনে থাকে, ট্রাইকাসপিড ভালভের পেছনে থাকে, পেছনে অবস্থিত সে, যে ট্রাইকাসপিড ভালভের পেছনের দিকটায় সে হচ্ছে অবস্থান করে। ওকে, ভেরি গুড, থাকো তুমি। এখন এভি নোডের মূল কাজটা কি? এভি নোডের মূল কাজটা হচ্ছে অ্যাসে নোড থেকে যে উদ্দীপনা আসে সেটাকে ক্যাচ করা, কারণ অ্যাসে নোড থেকে যে উদ্দীপনা আসে সেই উদ্দীপনায় সে নিজে উদ্দীপ্ত হবে এবং সেই উদ্দীপনাটা আমাদের হৃৎপিণ্ডের মধ্যে ছড়ায় দিবে। এখন আমাদের কাজটা কি তাইলে? এই অ্যাসে নোড থেকে এভি নোডে উদ্দীপনা আসে, অ্যাসে নোড থেকে এভি নোডে উদ্দীপনা আসতে সময় লাগে, কারণ একটু দূরত্বতা আছে। নোডে উদ্দীপনা আসতে সময় লাগে হচ্ছে কত? উদ্দীপনা আসতে সময় লাগে 0.3 সেকেন্ড। অ্যাসে নোড থেকে এভি নোডে উদ্দীপনা আসতে একটা সময় লাগে, একটা টাইম স্প্যান আমাদের খরচ হয়ে যায়। সেটা কত? 0.3 সেকেন্ড। 0.3 সেকেন্ড, 1 সেকেন্ডও না, কিন্তু 1 সেকেন্ডেরও কম, 0.3 সেকেন্ড। আচ্ছা, এখন এভি নোডের আবার একটা প্রবলেম আছে। এভি নোডের এই উদ্দীপনাটা প্রসেসিং করতে একটা টাইম লেগে যায়। এভি নোডের এই অ্যাসে নোড থেকে আগত উদ্দীপনা এভি নোডে আসলো, আসার পরও আল্লাহ এই উদ্দীপনাটা আসছে, এটা নিয়ে আমি কি করব, কি করা যায়, এরকম টেনসড হয়ে যায়, এবং ওর মধ্যে একটা অ্যানাটমিক্যাল ফাংশনের ডেফিসিট থাকার কারণে এর উদ্দীপনাটা প্রসেস করতে সময় লেগে যায়। এই এভি নোডে উদ্দীপনা, এভি নোডে উদ্দীপনাটা প্রসেস হয়, উদ্দীপনা প্রসেস হয়, বা এটাকে প্রসেসের সময়, বা এটাকে ইংরেজিতে বলা হয় এভি নোডাল ডিলে, যে এভি নোডের মধ্যে এটা একটু টাইম নষ্ট হয়, এভি নোডাল ডিলে। এভি নোড এই উদ্দীপনাটা নিয়ে একটু হচ্ছে যে ঘষা মাজা করে, এটার সময় লাগে 0.9 সেকেন্ড। আর এই যে এভি নোড প্রসেসিং করে ফেললো, রেডি টু গো, যে এভি নোড থেকে উদ্দীপনাটা কি বান্ডেল অফ হিজ হয়ে পার্কিনজে তন্তুতে যাবে, ভেন্ট্রিকলে যাবে। সো এই এভি নোড থেকে উদ্দীপনা আমাদের ভেন্ট্রিকলে যেতে সময় লাগে কত? এভি নোড থেকে উদ্দীপনা ভেন্ট্রিকলে যেতে সময় লাগে, এভি নোড থেকে উদ্দীপনা ভেন্ট্রিকলে যেতে
সময় লাগে কতটুকু, সময় লাগে হচ্ছে 0.4 সেকেন্ড, সময় লাগে হচ্ছে 0.4 সেকেন্ড, 0.4 সেকেন্ড। তাহলে খেয়াল করে দেখো এখানে তিনটা গুরুত্বপূর্ণ কথা আমাদের রয়েছে যে এসএ নোড থেকে এবি নোডে উদ্দীপনা যেতে 0.3 সেকেন্ড, এবি নোডে উদ্দীপনাটা প্রসেস হতে বা এবি নোডাল ডিলে হচ্ছে 0.9 সেকেন্ড, এবি নোড থেকে উদ্দীপনা ভেন্ট্রিকলে যেতে সময় লাগে 0.4 সেকেন্ড। তাইলে আমাদের টোটাল সময় কতটুকু লাগতেছে, তাহলে আমাদের টোটাল সময় লাগতেছে হচ্ছে যেখানে কত টোটাল সময় লাগতেছে 0.16 সেকেন্ড, 0.16 সেকেন্ড সময় লাগতেছে কত আমাদের 0.16 সেকেন্ড সময় লাগতেছে। এবং এই জিনিসটা আসলে কি, এই এসএ নোড থেকে উদ্দীপনা আলটিমেটলি ভেন্ট্রিকলে যেতে 0.16 সেকেন্ড সময় লাগতেছে, কারণ শুরুটা হয়েছে তো এসএ নোড থেকে। এসএ নোড থেকে উদ্দীপনা আমাদের এসএ নোড থেকে উদ্দীপনা আমাদের ভেন্ট্রিকলে যেতে সময় লাগতেছে 0.16 সেকেন্ড, ভেন্ট্রিকলে যেতে সময় লাগে হচ্ছে যে আমাদের 0.16 সেকেন্ড সময় লাগে। সো এই ইনফরমেশনটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট যে এসএ নোড থেকে উদ্দীপনা ভেন্ট্রিকলে যেতে কত সময় লাগে, এবি নোড থেকে উদ্দীপনা ভেন্ট্রিকলে যেতে কত সময় লাগে, এবি নোডাল ডিলে কতটুকু, এসএ নোড থেকে এবি নোডে উদ্দীপনা যেতে কত সময় লাগে, কারণ দরকার, কারণ এই উদ্দীপনাটা গেলেই তো সংকুচিত হবে। এসএ নোড থেকে উদ্দীপনা এবি নোডে আসে, আস্তে আস্তে এসএ নোড কি করে উদ্দীপনাটা অ্যাট্রিয়ামে ছড়ায়, অ্যাট্রিয়ামে সংকোচন হয়। এবি নোড থেকে উদ্দীপনা যখন ভেন্ট্রিকলে যাবে তখনই তো শুধুমাত্র ভেন্ট্রিকলে সংকোচন হবে। সো দ্যাটস ওয়াই এই এবি নোডাল ডিলে বা আমাদের এবি নোড বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই ইনফরমেশনটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। যে এই এবি নোড আছে, এবি নোডকে রিজার্ভ পেসমেকার বলা হয়, এবি নোডকে রিজার্ভ পেসমেকার বলে, রিজার্ভ পেসমেকার বলে, পেসমেকার বলে কারণ যদি এসএ নোড নষ্ট হয়ে যায়, কারণ যদি এসএ নোড কাজ না করে, 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 তখন আমাদের হচ্ছে যে এবি নোড হচ্ছে উদ্দীপনার, এবি নোড উদ্দীপনার ঢেউ তৈরি করে, উদ্দীপনার ঢেউ তৈরি করে, উদ্দীপনার ঢেউ তৈরি করে হৃৎপে হার্টবিট মেনটেন করার চেষ্টা করে, হার্টবিট রক্ষা করার চেষ্টা করে, হার্টবিট রক্ষা করার চেষ্টা করে। সেটাকে জন্য বলা হয় যে রিজার্ভ পেসমেকার। যে আমি বিপদে পড়ে গেছি, এসএ নোড নষ্ট হয়ে গেছে, তাহলে আমাদের হচ্ছে যে এই হার্টটাকে তো রক্ষা করতে হবে, কোনোভাবে তো আমাদের হার্টকে বাঁচাতে হবে। সো হার্টকে বাঁচানোর কাজটা এবি নোডটা আমাদের করতে পারে। তাহলে এবি নোডের এই ইনফরমেশনগুলো এমসিকিউর জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আমাদের এই এবি নোড যাওয়ার পর আমাদের 3 নম্বরে যেটা আসে সেটা হচ্ছে বান্ডেল অফ হিজ। এই যে আমরা এখানে কি দেখছি, যারা হচ্ছে কালকে ক্লাস হয়তো ছিল না, একটু মনে দিচ্ছি, এই যে এটা আছে নোড, এটা এবি নোড, তারপর এখানে বান্ডেল অফ হিজ, আর বান্ডেল অফ হিজের লেফট অ্যান্ড রাইট ব্রাঞ্চ হয়, সেখান থেকে পার্কিনজে তন্তু হয়, তাহলে হচ্ছে বান্ডেল অফ হিজ। এই যে বান্ডেল অফ হিজ যে আছে আমাদের, বান্ডেল অফ হিজ, এই বান্ডেল অফ হিজটা কোথায় থাকে, বান্ডেল অফ হিজ হচ্ছে আমাদের এই আন্তঃনিলয় পর্দায় থাকে, আন্তঃনিলয় পর্দায় বিদ্যমান, আন্তঃনিলয় পর্দায় অবস্থিত। সো এখানে কি হয়, এবি নোড থেকে উদ্দীপনা, এই এবি নোড থেকে উদ্দীপনা এই বান্ডেল অফ হিজে আসে, উদ্দীপনা আমাদের কোথায় আসে, বান্ডেল অফ হিজে আসে, যা এর ডান ও বাম শাখার মাধ্যমে, আমরা পড়ছি না, আমরা ছবিতে দেখেছিলাম রাইট ব্রাঞ্চ অফ বান্ডেল অফ হিজ, লেফট ব্রাঞ্চ অফ বান্ডেল অফ হিজ। এই যে দেখো ছবি যারা ভুলে গেছো, এই যে দেখো ছবিতে কিন্তু আমরা হচ্ছে এই যে লেফট ব্রাঞ্চ অফ বান্ডেল অফ হিজ, রাইট ব্রাঞ্চ অফ বান্ডেল অফ হিজ দেখাইছি। রাইট এবং লেফট ব্রাঞ্চের মাধ্যমে কি যায়, আমাদের ডান এবং বাম শাখার মাধ্যমে, ডান ও বাম শাখার মাধ্যমে কোথায় যায়, ডান ও বাম শাখার মাধ্যমে আমাদের কোথায় যায় এরা, ডান ও বাম শাখার মাধ্যমে হৃৎপিণ্ডে যায়, ডান ও বাম শাখার মাধ্যমে হচ্ছে এরা ভেন্ট্রিকলে যায়, ভেন্ট্রিকলের ডান ও বাম অংশে যায়, ভেন্ট্রিকলের ডান ও বাম প্রকোষ্ঠে যায়, বা ডান ও বাম প্রকোষ্ঠের পেশিতে যায়, ডান ও বামে যায়, পেশিতে যায়। আর হচ্ছে পার্কিনজে তন্তু, ফাইনাল কাজটা করে কে, পার্কিনজে তন্তুর কাজ কি, পার্কিনজে তন্তু হচ্ছে এই উদ্দীপনাটা, এই বান্ডেল অফ হিজ থেকে উদ্দীপনাটা
আমাদের হচ্ছে ভেন্ট্রিকলের পেশিতে দেয় পার্কিনসের তন্তু। এই বান্ডেল অফ হিস থেকে উদ্দীপনা, বান্ডেল অফ হিস থেকে উদ্দীপনা পার্কিনসের তন্তুতে যায়, উদ্দীপনা আমাদের হচ্ছে এই পার্কিনসের তন্তুতে যায়, পার্কিনসের তন্তুতে যায়, পার্কিনসের তন্তুতে যায়, তন্তুতে যায়, পার্কিনসের তন্তুতে যায়। বান্ডেল অফ হিস থেকে উদ্দীপনা কোথায় যায়? পার্কিনসের তন্তুতে যায়, যা ভেন্ট্রিকলের, যা ভেন্ট্রিকলের ভেন্ট্রিকলকে সংকুচিত করে, যা ভেন্ট্রিকলকে সংকুচিত করে। তাহলে আমাদের হচ্ছে যে ভেন্ট্রিকলের সংকুচিত হইতে উদ্দীপনা যাইতে হবে পার্কিনসের তন্তুতে। সো এই চারটাই হচ্ছে আমাদের পয়েন্ট। পরীক্ষায় আসলে ভাইয়া যেভাবে লেখায় দিছি এভাবে সুন্দর করে গুছিয়ে লিখলে, ছবি এঁকে লিখলে তুমি 4-এ 4 পেয়ে যাবা। এই মায়োজেনিক নিয়ন্ত্রণ কিন্তু পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ সিকিউ প্রশ্ন। আমরা এই ক্লাসের শেষে যখন সিকিউ নিয়ে আলোচনা করব তখন আমরা দেখব যে এই মায়োজেনিক নিয়ন্ত্রণের সিকিউগুলা কত বেশি পরীক্ষার মধ্যে আসে, মায়োজেনিক নিয়ন্ত্রণের সিকিউগুলা কত বেশি পরীক্ষার মধ্যে আসে। আচ্ছা, আমি এখানে নাম্বারিং এ ভুল করছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখানে ভুল করছি। এটা হবে আমাদের হচ্ছে 0.03 সেকেন্ড। থ্যাংক ইউ। 0.03 সেকেন্ড। তারপর এটা হচ্ছে 0.09 সেকেন্ড, এটা হচ্ছে 0.04 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 0.16। কালকের ক্লাসে কেডাই জানি কইছিল ভাইয়ের মুখস্থ বিদ্যা ভালো, এই কুফা লাগাই দিছিস, দেখছিস এখন হচ্ছে ভুল করতেছি। হ্যাঁ, নজর নজর, बुरे नजर वाले की मुंह काला। ওকে, আচ্ছা, তাহলে আমরা হচ্ছে কিন্তু এই আমাদের মায়োজেনিক নিয়ন্ত্রণ আমাদের পড়তে পারছি। আচ্ছা, এই যে এসএ নোড উদ্দীপনার ঢেউ শুরু করে এবং এসএ নোড আমাদের হার্টবিট মেনটেন করে। আমাদের হার্টবিট কত বলতে পারবা, যে মানুষের হার্টবিট কত? এসএ নোডের এই যে উদ্দীপনার ঢেউ শুরু করলো তার কারণে যে আমাদের হার্টবিট হইলো, এই হার্টবিট কত বলতে পারবা তোমরা? হার্টবিট বা হৃদস্পন্দন, হৃদস্পন্দন, স্পন্দন, স্পন্দন, হৃদস্পন্দন আমাদের হচ্ছে কত? হার্টবিট বা হৃদস্পন্দন হার, হার্টবিট রেট, হার্টবিট রেট বা হৃদস্পন্দন হার কত? হার হচ্ছে 70 থেকে 80 বিটস পার মিনিট, 70 থেকে 80 বিটস পার মিনিট, বিটস পার মিনিট, 70 থেকে 80 বিটস পার মিনিট। তাহলে আমাদের হার্টবিট বা হৃদস্পন্দন হার 70 থেকে 80 বিটস পার মিনিট। এই যে আমাদের হার্টবিট আছে, এই হার্টবিট যদি হচ্ছে যে আমাদের লেস দেন 60 বিটস পার মিনিট হয়ে যায়, লেস দেন 60 বিটস পার মিনিট হয়, লেস দেন 60 বিটস পার মিনিট, লেস দেন 60 বিটস পার মিনিট হয়, বা হচ্ছে আমাদের হার্টবিট যদি মোর দেন 100 বিটস পার মিনিট হয়ে যায়, তখন তাকে আমরা কি বলবো? আমাদের হচ্ছে যে হার্টবিটটা বেড়ে গেছে বা কমে গেছে। যদি আমাদের 60 বিটস পার মিনিটের চেয়ে কম হয় তখন তাকে আমরা কি বলি? 60 বিটস পার মিনিটের চেয়ে কম হলে তখন আমরা তাকে বলি হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া। ব্র্যাডি, ব্র্যাডি মানে হচ্ছে কম, কার্ডিয়া হৃদস্পন্দন কম, আর হচ্ছে যে বেশি হলে তাকে কি বলি? ট্যাকিকার্ডিয়া, 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 ট্যাকিকার্ডিয়া। তাহলে ট্যাকি মানে বেশি, ব্র্যাডি মানে কম। তাহলে হচ্ছে যে ট্যাকি, ট্যাকি কথাটার অর্থ হচ্ছে বেশি, ট্যাকি কথাটা দিয়ে বোঝায় হচ্ছে বেশি, আর ব্র্যাডি টার্মটা দিয়ে বোঝায় হচ্ছে কম। ব্র্যাডি টার্মটা দিয়ে কি বোঝায়? কম। ব্র্যাডি টার্মটা দিয়ে কি বোঝায়? কম। আচ্ছা, এই যে আমাদের হৃদস্পন্দন হার কম বেশি হওয়া বা হৃদস্পন্দন হার অস্বাভাবিক হওয়াকে কি বলা হয়? অ্যারিদমিয়া বলা হয়। এই যে হৃদস্পন্দন হার, হৃদস্পন্দন হার, হৃদস্পন্দন হার এই কম বেশি, অস্বাভাবিক হওয়া, অস্বাভাবিক হওয়া, স্বাভাবিক তো 70 থেকে 80, কম বেশি হলে সেটাকে আমরা অস্বাভাবিক বলি। অস্বাভাবিক হওয়াকে আমরা কি বলি? হৃদস্পন্দন হার অস্বাভাবিক হওয়াকে বলা হয় অ্যারিদমিয়া, অ্যারিথমিয়া, অ্যারিথমিয়া, অ্যারিথমিয়া। এখন কারণ কি? কেন হচ্ছে যে আমাদের এই হৃদস্পন্দনের হার কম বেশি হচ্ছে? হৃদস্পন্দনের হার কম বেশি হচ্ছে কেন? অ্যারিথমিয়া। হৃদস্পন্দনের হার যে কম বেশি হচ্ছে কারণটা কি? যে হৃদস্পন্দনের হার বাড়তেছে বা কমতেছে, রিজনটা কি? হৃদস্পন্দনের হার কম বেশি হওয়া, হৃদস্পন্দনের হার কম বেশি হওয়ার রিজনটা কি? হৃদস্পন্দনের
হার কম বেশি হওয়ার রিজনটা কি? হৃদস্পন্দনের হার হচ্ছে আমাদের অস্বাভাবিক হওয়াকে অ্যারিদমিয়া বলে। অস্বাভাবিক হওয়াকে কি বলা হয়? অ্যারিদমিয়া বলি। কারণটা কি? অ্যারিদমিয়ার কারণটা কি? যে কারণে 70 থেকে 80 বিটস পার মিনিট কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, এর কারণটা হচ্ছে যে আমাদের পেসমেকারের সমস্যা, আমাদের প্রাকৃতিক পেসমেকারের সমস্যা। আমাদের প্রাকৃতিক পেসমেকারে কোনো সমস্যা হয়েছে, এসএ নোড এবি নোড এদের মাঝখানে কোনো প্রবলেম আছে, প্রাকৃতিক পেসমেকারে সমস্যা। প্রাকৃতিক পেসমেকারের সমস্যা হইলে আমাদের কি হয়? এই অ্যারিদমিয়া হয়, যে প্রাকৃতিক পেসমেকারের প্রবলেম। তাহলে এটা ট্রিটমেন্ট কি হবে? এটা ট্রিটমেন্ট বা চিকিৎসা কি হবে? ট্রিটমেন্ট বা বাংলায় বলি যেটাকে আমরা চিকিৎসা কি হবে? তখন যদি এমন হয় যে অ্যারিদমিয়াটা আনকন্ট্রোলেবল হয়ে গেছে, হার্টবিটটা কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না, প্রথম ট্রিটমেন্ট অবশ্যই ওষুধ। প্রথম ট্রিটমেন্ট, যে কোনো রোগের প্রথম ট্রিটমেন্ট অবশ্যই ওষুধ এবং লাইফস্টাইল মডিফিকেশন করা, যে জীবনযাত্রার মানটাকে উন্নত করা, অস্বাস্থ্যকর খাবার খাওয়া থেকে বন্ধ করা, আরও কিছু লাইফস্টাইল মডিফিকেশন ডাক্তাররা দিবে। এটাও যদি না হয় তখন হচ্ছে কৃত্রিম পেসমেকার লাগাইতে হয়। কি লাগাইতে হয়? কৃত্রিম পেসমেকার, কৃত্রিম পেসমেকার, কৃত্রিম পেসমেকার, কৃত্রিম পেসমেকার লাগাইতে হবে। কি লাগাইতে হবে? কৃত্রিম পেসমেকার লাগাইতে হবে। কি লাগাইতে হবে? কৃত্রিম পেসমেকার লাগাতে হবে। ঠিক আছে? এখন তাহলে হচ্ছে হার্টবিট বা হৃদস্পন্দন হারের এই বিষয়টা আমরা বুঝলাম, যে হার্টবিট বা হৃদস্পন্দন হার 70 থেকে 80 বিটস পার মিনিট রিলেটেড এই কথাবার্তা আমাদের কিন্তু এই জায়গায় চলে আসলো। এখন দেখো যে আমাদের হার্টবিট 70 থেকে 80 বিটস পার মিনিট, প্রতি বিটে একবার হৃৎপিণ্ড সংকুচিত হয়, একবার হৃৎপিণ্ড প্রসারিত হয়, প্রতি বিটে একবার হৃৎপিণ্ড সংকুচিত হয়, একবার হৃৎপিণ্ড প্রসারিত হয়। তো এই জিনিসটাকে আমরা বলি, এই যে একবার হৃৎপিণ্ড সংকোচন, একবার হৃৎপিণ্ড প্রসারণ, এটাকে বলা হয় কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র। তাহলে এখন আমরা পড়বো হচ্ছে তোমাদের সেই ফেভারিট কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র, কার্ডিয়াক সাইকেল, কার্ডিয়াক সাইকেল, কার্ডিয়াক সাইকেল বা ইংরেজিতে বলি হচ্ছে আমরা হৃদচক্র, কার্ডিয়াক সাইকেল বা ইংরেজিতে বলি হচ্ছে আমরা হৃদচক্র, কার্ডিয়াক সাইকেল বা ইংরেজিতে আমরা এটাকে কি বলি? ইংরেজিতে এটাকে বলি হচ্ছে হৃদচক্র, কার্ডিয়াক সাইকেল বা ইংরেজিতে এটাকে কি বলি আমরা? ইংরেজিতে এটাকে বলি হৃদচক্র। সো কার্ডিয়াক সাইকেল বা ইংরেজিতে কি বলতেছি? হৃদচক্র বলতেছি। সো আমাদের হচ্ছে যে এই হৃদস্পন্দনের হার বা হার্টবিট রেট, হার্টবিট রেট, হার্টবিট রেট কত আমাদের? হার্টবিট রেট হচ্ছে 70 টু 80 বিটস পার মিনিট, 70 টু 80 বিটস পার মিনিট, এবং হচ্ছে প্রতি বিটে একবার হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণ হয়। প্রতি বিটে হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের একবার সংকোচন ও প্রসারণ হয়, হৃৎপিণ্ডের একবার সংকোচন ও প্রসারণ হয়, একবার সংকোচন ও প্রসারণ হয়, একবার সংকোচন ও প্রসারণ হয়। হৃৎপিণ্ড একবার সংকুচিত হবে, একবার হৃৎপিণ্ডের প্রসারণ হবে, প্রসারণ হবে। একে কার্ডিয়াক সাইকেল বলে। একে কি বলি আমরা? একে কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র বলি। এই যে হৃৎপিণ্ডে একবার সংকোচন এবং প্রসারণ হওয়া, একে কার্ডিয়াক সাইকেল বা হচ্ছে কি বলি? একে কার্ডিয়াক সাইকেল বা আমাদের হৃদচক্র বলা হয়, কার্ডিয়াক সাইকেল বা হৃদচক্র বলে। এখন এই যে কার্ডিয়াক সাইকেল আছে আমাদের, একবার সংকোচন একবার প্রসারণ, একবার সংকোচন একবার প্রসারণ। এই যে একবার সংকোচন এবং একবার প্রসারণ হবে, একবার হার্ট সংকুচিত হবে, একবার হার্ট ফুলে উঠবে, একবার হার্ট সংকুচিত হবে, একবার হার্ট ফুলে উঠবে। এই যে আমাদের হার্টের সংকোচন এবং প্রসারণ দেখতে পাচ্ছি, 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 একবার সংকোচন একবার প্রসারণ, একবার সংকোচন একবার প্রসারণ, এটা যে দেখতে পাচ্ছি। সো আমাদের হচ্ছে যে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় তোমাকে আমি বলি, যে হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণের একটু কিউট নাম আছে। হৃৎপিণ্ডের সংকোচনকে আমরা বলি হচ্ছে সিস্টল, হৃৎপিণ্ডের সংকোচনের আরেকটা নাম হচ্ছে সংকোচন বা সিস্টল, সংকোচন বা সিস্টল। আরেকটা হচ্ছে প্রসারণ বা ডায়াস্টল, আরেকটা হচ্ছে প্রসারণ বা ইংরেজিতে বলি হচ্ছে আমরা ডায়াস্টল, প্রসারণ বা ইংরেজিতে বলা হয় হচ্ছে ডায়াস্টল। প্রসারণ বা ইংরেজিতে কি বলে? প্রসারণ বা ইংরেজিতে বলি ডায়াস্টল। এই সংকোচন বা সিস্টলটা তাইলে হচ্ছে আমাদের দুইটা জিনিস আসে, একটা হচ্ছে অ্যাট্রিয়ামের সিস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল, আরেকটা হচ্ছে ভেন্ট্রিকুলার 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 সিস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল। ডায়াস্টল বা প্রসারণের ক্ষেত্রেও তাহলে সেম বিষয় আসবে, যে আমাদের ভেন্ট্রিকুলার আমাদের হচ্ছে অ্যাট্রিয়ামের ডায়াস্টল আর ভেন্ট্রিকুলার ডায়াস্টল। অ্যাট্রিয়াম যে আছে, অ্যাট্রিয়ামের ডায়াস্টল, অ্যাট্রিয়ামের ডায়াস্টল, আর হচ্ছে আমাদের ভেন্ট্রিকুলার ডায়াস্টল, অ্যাট্রিয়ামের ডায়াস্টল এবং হচ্ছে ভেন্ট্রিকুলার ডায়াস্টল। ঠিক আছে? এখন
আমাদের কার্ডিয়াক চক্রে তাহলে কত সময় লাগে, 70 থেকে 80 বার বিটস পার মিনিট, প্রতি বিটে আমাদের তাহলে হচ্ছে যে কত সময় লাগে। তাহলে এই কার্ডিয়াক সাইকেল ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বিট, কার্ডিয়াক সাইকেল ইজ ইকুয়াল টু 1 বিট পার মিনিট। কার্ডিয়াক সাইকেল ইজ ইকুয়াল টু তাহলে আমাদের কি, আমরা হচ্ছে কার্ডিয়াক সাইকেল, এই যে কার্ডিয়াক সাইকেল বলতেছি, কার্ডিয়াক সাইকেল ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1 বিটস পার মিনিট, 1 বিটস পার মিনিট, যে একটা বিট হইতে আমাদের কত সময় লাগে, তাই না, 1 বিটস পার মিনিট। তো এখন হচ্ছে যে খেয়াল করে দেখো আমাদের হচ্ছে কার্ডিয়াক সাইকেল ইজ ইকুয়াল টু কি হবে, 60 মিনিটে আমাদের হচ্ছে 70 থেকে 80টা বিট দেয়। আমি এটাকে যদি 75 ধরি তাহলে হচ্ছে আমরা একটা কার্ডিয়াক সাইকেল হতে কত সময় লাগবে সেটা পাবো। তো কার্ডিয়াক সাইকেল ইজ ইকুয়াল টু আমাদের 0.8 সেকেন্ড, কার্ডিয়াক সাইকেল ইজ ইকুয়াল টু কি আমাদের 0.8 সেকেন্ড। এখান থেকে পরীক্ষা হলে এমসিকিউ এভাবে দিতে পারে যে হচ্ছে আমাদের হচ্ছে একজনের হৃৎপিণ্ড মিনিটে 90 বার বিট হচ্ছে, তাহলে তার কার্ডিয়াক সাইকেল কত। তো এই নিচেরটা 60 মিনিট তো ফিক্সড, নিচেরটা কিন্তু চেঞ্জ হইতে পারে, ঠিক আছে, 60 সেকেন্ড কিন্তু ফিক্সড, নিচেরটা বিট সংখ্যা কিন্তু চেঞ্জ হতে পারে। তাই কার্ডিয়াক সাইকেল ইজ ইকুয়াল টু আমাদের 0.8 সেকেন্ড, কার্ডিয়াক সাইকেল ইজ ইকুয়াল টু কি আমাদের 0.8 সেকেন্ড। এখন এখানে হচ্ছে আমাদের এই অ্যাট্রিয়ামের সিস্টল, এই অ্যাট্রিয়ামের সিস্টল এটাকে এএস, ভেন্ট্রিকলের সিস্টল এটাকে ভিএস, তারপর অ্যাট্রিয়ামের ডায়াস্টল এডি, ভেন্ট্রিকলের ডায়াস্টল হচ্ছে ভিডি, এইভাবে আমরা কিন্তু প্রকাশ করতে পারি। হ্যাঁ, আমি শর্ট ফর্মে চলে গেলাম। তাহলে এই অ্যাট্রিয়ামের সিস্টলে সময় লাগে হচ্ছে 0.1 সেকেন্ড, তারপর হচ্ছে আমাদের অ্যাট্রিয়ামের ডায়াস্টলে সময় লাগে হচ্ছে 0.7 সেকেন্ড, ভেন্ট্রিকলের সিস্টলে সময় লাগে 0.3 সেকেন্ড, ভেন্ট্রিকলের ডায়াস্টলে সময় লাগে হচ্ছে 0.5 সেকেন্ড। এখন বলবা ভাইয়া তাহলে 4টা স্টেপ মিলে তো আমার 0.16 সেকেন্ড সময় লাগতেছে, কিন্তু আসলে যখন অ্যাট্রিয়ামের সিস্টল চলে তখন আরেকদিকে ভেন্ট্রিকলের ডায়াস্টল চলে, যখন হচ্ছে আমাদের অ্যাট্রিয়ামের ডায়াস্টল চলে তখন আরেকদিকে ভেন্ট্রিকলের সিস্টল চলে। সো এইভাবে ক্রমান্বয়ে এভাবে দেখা যায় একটা ধাপ আর একটা ধাপের সাথে মার্জড হয় বলে আমাদের টোটাল সময়টা 0.8 সেকেন্ডই দেখা যায়। এখন যে জিনিসটা আমাকে মনে রাখতে হবে যে এমসিকিউতে কিন্তু এই প্রশ্ন পরীক্ষার মধ্যে আসবে যে কোন ধাপে কত সময় লাগে। সো আমি মনে রাখবো সিস্টলে সময় কম, ডায়াস্টলে সময় বেশি, কারণ ডায়াস্টল মানে প্রসারণ হয়ে বয়ে আছে, তো বয়ে আছে, সংকোচন ফুস করে সংকোচন হয়ে যাবে, যে হচ্ছে সংকোচন ফুস করে সংকোচন হয়ে যাবে, মানে দেখবা কারো হাতে চাপ দিতে সময় কম লাগে, কিন্তু যদি তুমি দূর থেকে তাকে থাপ্পড় দিতে অনেক সময় লাগে। আচ্ছা যাক, এটা এক্সাম্পলে মিলে না, মানে বিষয়টা হচ্ছে প্রসারণ মানে এই সংকোচন থেকে প্রসারণ হইতে সময় লাগে, প্রসারণ হয়ে এসে বসে থাকে, বাট যখনই রক্ত দেয়া ফিল ঠাস করে প্রসারণ সংকোচন হয়ে যায়। এখন আমাদের এই প্রতিটা ধাপ সম্পর্কে জানতে হবে। পরীক্ষার হলে কার্ডিয়াক সাইকেল মানে বিস্তারিত বর্ণনা করতে কার্ডিয়াক সাইকেল আসে, এবং তোমরা অনেক স্টুডেন্ট কার্ডিয়াক সাইকেলকে ভয় পাও। কেন ভয় পাও জানি না, তোমাদের ভয় পাওয়ার কার্ডিয়াক সাইকেলের একটাই কারণ, তোমরা আমার ক্লাস আগে করো নাই তাই ভয় পাও। আচ্ছা এখন আসো আমরা সামনের দিকে যাই। ওকে, লেখা হয়েছে? আচ্ছা আসো এখন একটা একটা করে আমরা হচ্ছে শেখা শুরু করি। তো চলো আমরা হচ্ছে অ্যাট্রিয়ামের তাহলে হচ্ছে কার্ডিয়াক সাইকেল পরীক্ষার হলে আসলে কিভাবে কিভাবে ছবি আঁকবো, কি করব। কার্ডিয়াক সাইকেলের মধ্যে আমাদের হচ্ছে প্রথমেই যেটা আসে 1 নম্বরে আসে হচ্ছে অ্যাট্রিয়ামের ডায়াস্টল। আচ্ছা দেখো আমাদের অ্যাট্রিয়াম কয়টা আছে বলো তো, আমাদের অ্যাট্রিয়াম আছে 2টা। আমাদের অ্যাট্রিয়াম কয়টা আছে, আমাদের অ্যাট্রিয়াম আছে 2টা। কি কি অ্যাট্রিয়াম আছে, ডান অলিন্দ ডান নিলয়। তাহলে অলিন্দের ডায়াস্টল বলি, অলিন্দের বইয়ে এক আজব জিনিস যে অ্যাট্রিয়ামের ডায়াস্টল লিখছে। কেন ভাই অলিন্দের ডায়াস্টল লেখ, বই কিন্তু আমাদের বাংলিশ ভাষায় লেখা, যে এই যে আমি কিন্তু বাংলিশ করি না, আমি অ্যাট্রিয়াম লিখছি। যে অ্যাট্রিয়াম যদি লিখতে হয় বাংলায় কেন লিখবো, বাংলায় লিখলে অলিন্দ লিখবো, আর অ্যাট্রিয়াম লিখলে ইংরেজিতে অ্যাট্রিয়াম লিখবো। সে অ্যাট্রিয়ামের ডায়াস্টল। এখন দেখো তোমাদের আমি পড়াইছি কি, আমি একটু রিক্যাপ করে আসি, যে আগের পড়ার সাথে রিক্যাপ না করলে এই যে ক্লাস তো করা সম্ভব না। আমরা আগের ক্লাসে তোমাদের কি পড়ে আসছি, যে হার্ট পড়ে আসছি। সেই হার্টের ছবিটা তোমাদের সবার মনে আছে, কালকে যারা ক্লাস করছে আশা করি ভোলার কথা না। যে আমাদের এই হৃৎপিণ্ডের মধ্যে ডান অলিন্দ এবং বাম অলিন্দ আছে। ডান অলিন্দে আইসে উন্মুক্ত হয় নিম্ন মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা, করোনারি সাইনাস। এই 3টা ডান অলিন্দে উন্মুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ছুড়ে মারে, আর বাম অলিন্দে উন্মুক্ত হয় হচ্ছে আমাদের পালমোনারি শিরা।
এখন আমি তোমাদের পড়াইছি এভাবে যে হচ্ছে নিম্ন মহাশিরা এবং ঊর্ধ্ব মহাশিরা থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে আসে, সেই ডান অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বাম অলিন্দে যায়, বাম অলিন্দ থেকে বাম নিলয়ে যায়, সরি উল্টা বলতেছি, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা থেকে ডান অলিন্দে আসে, ডান অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান নিলয়ে যায়, ডান নিলয় থেকে পালমোনারি ধমনির মাধ্যমে দুই ফুসফুসে যায়, দুই ফুসফুসে যাওয়ার পর ফুসফুস কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে অক্সিজেন গ্রহণ করে, সেই অক্সিজেন যুক্ত রক্তগুলা পালমোনারি শিরার মাধ্যমে আমাদের হচ্ছে বাম অলিন্দে আসে, অক্সিজেন যুক্ত রক্ত বাম অলিন্দ থেকে বাম নিলয়ে যায়, বাম নিলয় থেকে মহাধমনির মাধ্যমে সেই রক্ত সারা দেহে যায়। এতটুকু আমরা বুঝছি, কিন্তু আসলে জিনিসটা এরকম হয় না যে এটা তোমাদের ফার্স্টে বোঝানোর জন্য আমি এভাবে বুঝাইছি যে ডান অলিন্দ থেকে রক্ত ডান অলিন্দ থেকে ডান নিলয়ে যায়, ডান নিলয় থেকে তারপর হচ্ছে যে আমাদের পালমোনারি ধমনির মাধ্যমে ফুসফুসে যায়, তারপর কার্বন ডাইঅক্সাইড বের হয়, তারপর অক্সিজেন আসে, তারপর বাম অলিন্দে প্রবেশ করে অক্সিজেন যুক্ত রক্ত। না, বিষয়টা হচ্ছে অলিন্দগুলো একসাথে কাজ করে, নিলয়গুলো একসাথে কাজ করে। সো এই ডান অলিন্দে যখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসে, একই টাইমে বাম অলিন্দে অক্সিজেন যুক্ত রক্ত চলে আসে, কারণ এগুলো সাইমultaneously ঘটে, মানে 1 সেকেন্ডেরও কম সময় পুরো জিনিস ঘটে যায়। তার মানে একটা জিনিস হওয়ার পর আরেকটা হওয়ার আসলে সময় নেই, দুইটা একই সাথে হয় কিন্তু, ঠিক আছে? সো তোমাদের বোঝানোর জন্য আমি বুঝাইছি এভাবে, কিন্তু এখন যেহেতু বুঝে গেছো, এখন জিনিসটা এরকম যে আমাদের দুইটা অলিন্দ প্রসারিত অবস্থায় থাকে। অলিন্দের প্রসারণ মানে কি? এই যে অলিন্দ প্রসারিত অবস্থায় আছে, যখন কোনো কিছু প্রসারিত অবস্থায় থাকবে তার চাপ কম থাকে সেখানে, যখন কোনো কিছু প্রসারিত অবস্থায় থাকবে তখন সেখানে চাপ কম থাকে। সো ডান অলিন্দ এবং বাম অলিন্দ প্রসারিত অবস্থায় আছে, তাদের মধ্যবর্তী চাপ কম, তখন তাদের যে রক্তনালীগুলা এখানে উন্মুক্ত হয় তারা রক্ত নিয়ে আসে, ডান অলিন্দে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসে, বাম অলিন্দে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আসে। এই রক্ত ভরতে 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 তার 0.7 সেকেন্ড সময় লেগে যায়। এখন একটা জিনিস চিন্তা করো, তার মধ্যে যখন রক্ত ভরতেছে সেই টাইমে যদি এই কপাটিকাগুলা খোলা থাকে, তাহলে তো রক্ত ভইরা ফুল হইতে পারবে না, রক্ত ভরবে আর নিচে নেমে যাবে। যেমন হচ্ছে যে তুমি একটা কলসিতে পানি ভরতেছো, সেই কলসিতে ফুটা আছে, তুমি সারাদিন পানি ভইরাও সেই কলসি ভরতে পারবা না, কারণ ফুটা দিয়ে পানি বের হয়ে যাবে। ঠিক তেমনি কপাটিকাগুলা যদি আমার এখানে খোলা থাকে তাহলে কিন্তু হচ্ছে জিনিসটা ফুল হইতে পারবে না। সো কপাটিকাগুলা খোলা থাকা যাবে না। আসো আমরা হচ্ছে যে জিনিসটা ওইখানে তোমাদের সুন্দর করে ধরায় দিই। তাইলে হচ্ছে আমাদের অ্যাট্রিয়ামের কি হবে? অ্যাট্রিয়ামের হচ্ছে আমাদের ডায়াস্টল বা অ্যাট্রিয়ামের প্রসারণ আমরা পড়তেছি। তাহলে অ্যাট্রিয়ামের প্রসারণে আমাদের কি হবে? যে আমাদের ডান ও বাম অলিন্দ প্রসারিত অবস্থায় থাকে, তাদের মধ্যবর্তী চাপ কম হয়, তাদের মধ্যবর্তী চাপ কম থাকে এবং আমাদের হচ্ছে বাইকাসপিড ও ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ থাকে। ট্রাইকাসপিড ও ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ থাকে। কারণ কি? বন্ধ না থাকলে তো এটা রক্ত দিয়ে ফুল হইতেই পারবে না। ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ থাকে। ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ থাকে এবং হচ্ছে যে এই ডান অলিন্দে আমাদের কি হয়? এই ইনফিরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা এবং হচ্ছে করোনারি সাইনাস থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এসে পূর্ণ হয়। আর হচ্ছে আমাদের এই বাম অলিন্দে পালমোনারি শিরা থেকে অক্সিজেন যুক্ত রক্ত এসে পূর্ণ হয়। তাহলে কাহিনীটা কি? আসো ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করি। ছবির মাধ্যমে দেখো, আমরা ছবি শিখছি এরকম, আমাদের হচ্ছে এরকম একটা ছবি, আমরা এরকম পটেটো শেপ একটা ছবি আমরা শিখছি। ওকে, পটেটো শেপ ছবি শিখছি, এটা আবার হচ্ছে একটু বয়লার মুরগি শেপ হয়ে গেল। আমরা পটেটো শেপে ফিরে আসি, আমাদের পটেটো শেপে ফিরে আসি। এই যে আমরা পটেটো শেপ ছবি যে শিখছি, পটেটো শেপ, দুইটা পটেটো, হ্যাঁ, এটা
এখন হচ্ছে এখানে এই ছবির মধ্যে আমরা কি শিখছি, যে মাঝে একটা পর্দা আছে, ওকে একটা পর্দা দিলাম। এই পর্দা দেওয়ার পর হচ্ছে যে আমাদের এখানে সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা আছে, এখানে হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা আছে, যাদেরকে আমরা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা আর এটাকে হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে প্রকাশ করতে পারি, ইনফিরিয়র ভেনা কাভা। এদিক থেকে তোমাকে প্রকাশ করতে হবে হচ্ছে পালমোনারি শিরা, এটা হচ্ছে পালমোনারি ভেইন, পালমোনারি শিরা। এখান থেকে হচ্ছে যে তুমি কি উঠাবা, এই জায়গা থেকে তুমি উঠাবা হচ্ছে যে এখান থেকে পালমোনারি ধমনী বের হবে, এই জায়গা থেকে পালমোনারি ধমনী বের হবে, আর এখান থেকে হচ্ছে মহাধমনী বের হবে, তাই তো? এখান থেকে হচ্ছে পালমোনারি ধমনী বের হইলো, এই জায়গা থেকে পালমোনারি ধমনী বের হইলো, ঠিক আছে? আর এই পাশ থেকে হচ্ছে আমাদের এই মহাধমনী বের হলো, ঠিক আছে? এই পাশ থেকে এই মহাধমনী বের হইলো। এই হচ্ছে যে আমাদের একটা ছবির স্ট্র্যাটেজি, তাই তো? এখন এখানে যেটা হবে আমাদের এই যে ট্রাইকাসপিড কপাটিকা আছে, এই যে আমাদের ট্রাইকাসপিড কপাটিকা, রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের সংযোগস্থলে যে ট্রাইকাসপিড কপাটিকা থাকবে সেটা বন্ধ থাকবে। এই জায়গায় যে বাইকাসপিড কপাটিকা থাকবে সেটা বন্ধ থাকবে, সেটা বন্ধ থাকবে। এখানে সেমিলুনার কপাটিকাগুলো খোলা থাকলো না বন্ধ থাকলো সেটা বিষয় না, এই জায়গাটা কি থাকবে, বন্ধ থাকবে। এই জায়গাটা কি থাকবে, এই জায়গাটা বন্ধ থাকবে, ঠিক আছে? তাহলে এই যে জায়গাটা বন্ধ, এই জায়গা বন্ধ থাকার কারণে হচ্ছে আমাদের এই কার্বন ডাইঅক্সাইড রক্ত দ্বারা, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত দ্বারা এই জায়গাটা পুরো ফুলফিল হয়ে যায়। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত দ্বারা এই জায়গাটা পুরো ফুলফিল হয়ে যায়, এটা অক্সিজেন যুক্ত রক্ত দ্বারা পুরো ফুলফিল হয়ে যায়। সো এই ফুলফিল হওয়ার বিষয়টাই হচ্ছে আমরা অ্যাট্রিয়ামের সিস্টলে দেখতে পাই। এখানেই হচ্ছে যে আমি দেখতে পাই এই যে তাহলে হচ্ছে আমাদের এই বাইকাসপিড ট্রাইকাসপিড কি হচ্ছে আমাদের বন্ধ থাকতেছে, এখানে বাইকাসপিড এবং ট্রাইকাসপিড বন্ধ। তো ছবির মধ্যে আমরা কি দেখলাম, বাইকাসপিড ও ট্রাইকাসপিড বন্ধ, বাইকাসপিড ও ট্রাইকাসপিড বন্ধ, ট্রাইকাসপিড বন্ধ, বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কি বন্ধ। তাহলে হচ্ছে যে এরা বন্ধ এবং এই কপাটিকাগুলোর মধ্যবর্তী চাপ কম, চারপাশ থেকে অক্সিজেন আইসা এটা ফুল করে ফেলছে। তাহলে এই অ্যাট্রিয়ামের ডায়াস্টলে আমাদের সময় লাগে কতটুকু, 0.7 সেকেন্ড। এখন যখন এই রক্ত দিয়ে ফুলফিল হয়ে গেছে, যখন এই রক্ত দিয়ে ফুলফিল হয়ে গেছে, রক্ত তো এখানে থাকার জিনিস না, ও একটা পাম্প মেশিন, ও ওর ভেতর আনবে আবার বের করে দিবে। সো রক্ত দ্বারা ফুলফিল, তখনই অ্যাসেনোড থেকে উদ্দীপনার ঢেউ শুরু হয়, অ্যাট্রিয়ামের সংকোচন হয়, অ্যাট্রিয়াম চাপ দেয়, বাইকাসপিড ট্রাইকাসপিড খুলে যায় এবং অ্যাট্রিয়াম থেকে রক্ত ভেন্ট্রিকলে চলে যায়। তাহলে আমাদের পরের ধাপ হচ্ছে অ্যাট্রিয়ামের ডায়াস্টল, অ্যাট্রিয়ামের ডায়াস্টল। 2 নম্বর ধাপ কি আমাদের, 2 নম্বর ধাপ হচ্ছে আমাদের অ্যাট্রিয়ামের সিস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল। যখন অ্যাট্রিয়াম রক্ত দ্বারা পূর্ণ হয়, যখন অ্যাট্রিয়াম দুটি রক্ত দ্বারা পূর্ণ হয়, যখন আমাদের অ্যাট্রিয়াম দুটি রক্ত দ্বারা পূর্ণ হলো, রক্ত দ্বারা পূর্ণ হয়, যখন অ্যাট্রিয়াম দুটি রক্ত দ্বারা পূর্ণ হয়, রক্ত দ্বারা একদম ফুলফিল, রক্ত দ্বারা পূর্ণ হয়, রক্ত দ্বারা পূর্ণ হয়, তখন অ্যাট্রিয়াম রক্ত দ্বারা ফুলফিল, তখন আমাদের অ্যাট্রিয়াম দুইটা রক্ত দ্বারা একদম ফুল, যে রক্ত 100% সুন্দর মতো এর মধ্যে রক্ত আছে। অ্যাট্রিয়াম দ্বারা আমাদের যখন অ্যাট্রিয়াম দুটি রক্ত দ্বারা পূর্ণ হয়, তখন অ্যাসেনোড থেকে উদ্দীপনার ঢেউ শুরু হয়, উদ্দীপনার ঢেউ শুরু হয়, উদ্দীপনার ঢেউ শুরু হয়, উদ্দীপনার ঢেউ শুরু হয় ও অ্যাট্রিয়াম সংকুচিত হয়, ও অ্যাট্রিয়াম সংকুচিত হয়। কি সংকুচিত হয়, অ্যাট্রিয়াম সংকুচিত হয়, অ্যাট্রিয়াম সংকুচিত হয়। যখন এটা সংকুচিত হয়, যখন এটা সংকুচিত হয়, এই অ্যাট্রিয়ামটা যখন সংকুচিত হবে তখন এটার চাপে এই বাইকাসপিড ট্রাইকাসপিড খুলে যায়, সংকুচিত হয় অ্যান্ড আমাদের হচ্ছে বাইকাসপিড ও ট্রাইকাসপিড খুলে যায়, বাইকাসপিড ও ট্রাইকাসপিড ভালভ খুলে যায়, বাইকাসপিড ও ট্রাইকাসপিড ভালভ খুলে যায়, বাইকাসপিড ও ট্রাইকাসপিড খুলে যায়, বাইকাসপিড ও ট্রাইকাসপিড ভালভ খুলে যায়, ট্রাইকাসপিড ভালভ খুলে যায়, বাইকাসপিড এবং ট্রাইকাসপিড ভালভ খুলে যায়। রক্ত অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে চলে আসে, রক্ত অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে চলে আসে, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে হরহর করে চলে আসে, ভেন্ট্রিকলে চলে আসে, ভেন্ট্রিকলে চলে আসে, চলে আসে। তাইলে এই হচ্ছে আমাদের অ্যাট্রিয়ামের সিস্টল। অ্যাট্রিয়ামের সিস্টলে সময় লাগে 0.1 সেকেন্ড সময় লাগে, কারণ কি এটা তো কোনো কাজই না, জাস্ট চাপ দিবে, রক্ত আইসা হচ্ছে আমাদের পুরো জিনিসটাকে ভরে দিবে। সো এই হচ্ছে আমাদের অ্যাট্রিয়ামের ডায়াস্টল এবং অ্যাট্রিয়ামের সিস্টল। ডায়াস্টল অবস্থায় সে এরকম হাত পাইতা বৈশা আছে, অক্সিজেন আসতেছে, সেটা ফুলফিল হচ্ছে। যখনই ফুলফিল হবে তখনই অ্যাসেনোড উদ্দীপ্ত হয়ে যাবে, যে একটা ফুলফিলমেন্ট বা পরিপূর্ণ এরকম একটা প্রেশার ক্রিয়েট হয়, যখন অ্যাসেনোড উদ্দীপ্ত হয়
হয়, এসএ নোডের থেকে ইম্পালসটা ছড়ায় যায়, অ্যাট্রিয়াম ফুস করে সংকুচিত হয়, বাইকাসপিড ট্রাইকাসপিড যেটা বন্ধ ছিল সেটা খুলে যায়, হরহর করে রক্ত আমাদের অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে চলে আসে। তাহলে অ্যাট্রিয়ামের সিস্টল এবং অ্যাট্রিয়ামের ডায়াস্টল এবং অ্যাট্রিয়ামের সিস্টল, এই জিনিসটা বুঝছো কিনা? আমাকে একটা ছেলে খালি বলতেছিল, ভাইয়া কার্ডিয়াক সাইকেল একটু ধীরে সুস্থে পড়ায়েন, কার্ডিয়াক সাইকেল ধীরে সুস্থে পড়ায়েন। এই যে ধীরে সুস্থে কার্ডিয়াক সাইকেল পড়াচ্ছি, দেখো বুঝছো কিনা? ওকে, এখন এই অ্যাট্রিয়াম থেকে রক্তগুলা চলে গেল ভেন্ট্রিকলে, এবং ভেন্ট্রিকল কিন্তু রক্ত দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে, তাই না? অ্যাট্রিয়াম চাপ দিছে, রক্ত সব ভেন্ট্রিকলে গিয়ে ভেন্ট্রিকল ফুল। তাহলে এখন ভেন্ট্রিকলের কি হবে? ভেন্ট্রিকলের সিস্টল হবে। তাইলে আমাদের 3 নম্বর ধাপ হচ্ছে ভেন্ট্রিকলের সিস্টল। 3 নম্বর ধাপ হচ্ছে আমাদের ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল, ঠিক আছে? ভেন্ট্রিকুলার সিস্টল। তাহলে এখন আমাদের ভেন্ট্রিকল রক্ত দ্বারা পরিপূর্ণ, অ্যাট্রিয়ামের সিস্টলের পরপরই ভেন্ট্রিকল রক্তপূর্ণ অবস্থায় সংকুচিত হয়। আমাদের হচ্ছে এই অ্যাট্রিয়ামের সিস্টলের পরপরই, অ্যাট্রিয়ামের সিস্টলের পরপরই, অ্যাট্রিয়ামের সিস্টলের পরপরই ভেন্ট্রিকল, সিস্টলের পরপরই, সিস্টলের পরপরই, সিস্টলের পরপরই রক্তপূর্ণ ভেন্ট্রিকল সংকুচিত হয়। সিস্টলের পরপরই ভেন্ট্রিকল, অ্যাট্রিয়ামের সিস্টলের পরপরই ভেন্ট্রিকল, অ্যাট্রিয়ামের সিস্টলের পরপরই আমাদের হচ্ছে, অ্যাট্রিয়ামের সিস্টলের পরপরই আমাদের কি হয়েছে? অ্যাট্রিয়ামের সিস্টলের পরপরই, অ্যাট্রিয়ামের যে সিস্টল হয়েছে সেই সিস্টলের পরপরই ভেন্ট্রিকল আমাদের সংকুচিত হয়, ভেন্ট্রিকল সংকুচিত হয়, ভেন্ট্রিকল সংকুচিত হয়। এখন ভেন্ট্রিকলের ইস্যু দুইটা, ভেন্ট্রিকলের ইস্যু আছে কিছু, ভেন্ট্রিকলের কিছু ইস্যু আছে। কি ইস্যু আছে খেয়াল করে দেখো, আমি ছবিটা যদি আবার তোমাকে টেকে বুঝাই। ভেন্ট্রিকলের ক্ষেত্রে ইস্যু আছে কিছু। কি কি ইস্যু আছে ভেন্ট্রিকলের ক্ষেত্রে? ভেন্ট্রিকলের ক্ষেত্রে ইস্যু আছে হচ্ছে আমাদের ভেন্ট্রিকলের ক্ষেত্রে কি কি ইস্যু আছে আসলে একটু দেখি। ভেন্ট্রিকলের ক্ষেত্রে ইস্যু হয়েছে যে এই যে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকলটা তো হচ্ছে আমাদের এইখানে পালমোনারি, ওকে। তো এটা তো আমাদের ইনফিরিয়র ভেনা কাভা, এটা সুপিরিয়র ভেনা কাভা, এটা পালমোনারি ভেইন, ওকে, খুবই সুন্দর কথা। এখানে হচ্ছে যে আমাদের কি আছে, এখানে দুইটা ধমনী বের হবে, একটার নাম হচ্ছে পালমোনারি ধমনী, আর একটার নাম হবে কি, এটার নাম হবে পালমোনারি ধমনী। এই যে এখান থেকে হচ্ছে একটা পালমোনারি ধমনী বের হয়, পালমোনারি ধমনী বের হয় এখান থেকে একটা, এইটা পালমোনারি পালমোনারি আর্টারি, হ্যাঁ পালমোনারি আর্টারি, আর এটা হচ্ছে মহাধমনী অ্যাওর্টা। হ্যাঁ, এই দুইটা জিনিস হচ্ছে আমাদের তৈরি হয়েছে। সো এটা হচ্ছে পালমোনারি আর্টারি, এটা হচ্ছে পালমোনারি আর্টারি, আর এটা হচ্ছে অ্যাওর্টা, অ্যাওর্টা, অ্যাওর্টা। আচ্ছা, এখন আমাদের হচ্ছে কপাটিকা, ভেন্ট্রিকল যখন সংকুচিত হবে, কপাটিকা তো এখানে বাইকাসপিড, এখানে ট্রাইকাসপিড আছে, এখানে বাইকাসপিড আছে, কপাটিকা তো আছে, বাইকাসপিড ট্রাইকাসপিড কপাটিকা আছে। আবার এদিক থেকে পালমোনারি সেমিলুনার কপাটিকা আছে, অ্যাওটিক সেমিলুনার কপাটিকা আছে। এখন ঝামেলা যেটা হয়েছে, এই ভেন্ট্রিকলটা যখন সংকুচিত হবে, ভেন্ট্রিকল যখন সংকুচিত হবে, ভেন্ট্রিকল যখন সংকুচিত হবে, তখন কাহিনীটা কোন জায়গায় গিয়ে আটকাবে? ভেন্ট্রিকলটা যখন সংকুচিত হবে তখন কাহিনী হবে, ভেন্ট্রিকল তো নিচে, নিচ থেকে রক্ত উপরের দিকে যাবে। ভেন্ট্রিকলটা কোথায়? ভেন্ট্রিকলটা নিচে, এই ভেন্ট্রিকলটা নিচে, ও অক্সিজেন, এ কার্বন ডাইঅক্সাইড যুক্ত দ্বারা পূর্ণ, অক্সিজেন যুক্ত রক্ত দ্বারা পূর্ণ। এবং ভেন্ট্রিকলটা যখন চাপ দিবে, সংকোচন হবে যখন এদিকে, ভেন্ট্রিকলের যখন সংকোচন হবে এদিকে, তখন উপরের দিকে যাওয়ার রাস্তা তো দুইটা, উপরের দিকে যাওয়ার রাস্তা তো দুইটা, এই বাইকাসপিড ট্রাইকাসপিড হয়ে এসে ভেন্ট্রিকল থেকে অ্যাট্রিয়ামে যেতে পারে, আবার পালমোনারি সেমিলুনার আর্টারি আর অ্যাওটিক সেমিলুনার আর্টারি দিয়ে সে পালমোনারি আর্টারি এবং সেমিলুনার আর্টারির দিকে যেতে পারে। এখন সে যাবে কোন দিকে? এটা ধরো হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা 1 2 3 4, এই যে ভেন্ট্রিকলের সংকোচন হচ্ছে তার জন্য 4টা রাস্তা আছে সংকোচনের ফলে যাওয়ার। সে যাবে কোন রাস্তায় বলো তো? ভেন্ট্রিকলের সংকোচন হইলে রক্তটা উপরের দিকে যাবে, উপরে তার হাতে 4টা রাস্তা আছে যাওয়ার, সে যাবে কোন রাস্তাটায় বলো? সে যাবে কোন রাস্তায়? সে যাবে কোন রাস্তায়? কোন রাস্তায় যাবে সে? কোথায়? সে পালমোনারি আর্টারি এবং অ্যাওটিক সেমিলুনার আর্টারি দিয়ে
সে হচ্ছে সে পালমোনারি সেমিলুনার কপাটিকা এবং অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা হয়ে সে হচ্ছে আমাদের এই পালমোনারি ধমনী এবং হচ্ছে মহাধমনী হয়ে যাবে। তাহলে এই দুইটা রাস্তা যদি খোলা থাকে তাহলে তো সেটা সম্ভব না। সো যখন ভেন্ট্রিকলের সংকোচন হয় তখন এই বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিডটা সজোরে আবার বন্ধ হয়ে যায়। বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিডটা সজোরে বন্ধ হয়ে যায় ভেন্ট্রিকলের সংকোচনের সময়। এখন হচ্ছে যখন ভেন্ট্রিকল সংকুচিত হয়, যখন ভেন্ট্রিকল সংকুচিত হয় তখন আমাদের হচ্ছে এই বাইকাস্পিড ও ট্রাইকাস্পিড কপাটিকা সজোরে বন্ধ হয়ে যায়। কারণ যদি বন্ধ না হয় রক্ত উপরের দিকে চলে যাবে। বাইকাস্পিড ও ট্রাইকাস্পিড কপাটিকা সজোরে বন্ধ হয়ে যায়। বাইকাস্পিড ও ট্রাইকাস্পিড কপাটিকা সজোরে বন্ধ হয়ে যায়। বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড কপাটিকা সজোরে বন্ধ হয়। দরজা খোলার সময় কিন্তু শব্দ হয় না, বন্ধ করার সময় কিন্তু শব্দ হয়। কপাটিকা সজোরে বন্ধ হয়ে যায়। সজোরে কি হয়? বন্ধ হয়ে যায়। সজোরে বন্ধ হয়ে যায়। এই যে বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড কপাটিকা সজোরে বন্ধ হয় তখন হচ্ছে আমাদের লাভ শব্দ হয়। লাভ, এটা হচ্ছে ফার্স্ট হার্ট সাউন্ড। লাভ শব্দ হয়। তখন কি হয়? আমাদের লাভ শব্দ হয়। কি শব্দ হয়? লাভ। তখন কি শব্দ হয়? লাভ। তখন কি শব্দ হয়? লাভ। তখন কি শব্দ হয়? লাভ। তাহলে তখন আমাদের যে সাউন্ডটা হয় সেটাকে বলি লাভ। তাহলে কি শব্দ হচ্ছে? লাভ শব্দ হচ্ছে। ঠিক আছে, এখন এই লাভ শব্দ হয়ে গেল, আমাদের লাভ শব্দ হয়। তাই এই লাভ শব্দ হয়, তাহলে এই বাইকাস্পিড ট্রাইকাস্পিড কপাটিকা বন্ধ হয়। তখন রক্ত আমাদের হচ্ছে এই পালমোনারি সেমিলুনার কপাটিকা হয়ে তখন রক্ত কি হয়? এই পালমোনারি সেমিলুনার কপাটিকা দিয়ে পালমোনারি সেমিলুনার কপাটিকা হয়ে আমাদের হচ্ছে পালমোনারি ধমনী দিয়ে ফুসফুসে যায়। পালমোনারি ধমনী দিয়ে কোথায় যায়? ফুসফুসে যায়। পালমোনারি ধমনী দিয়ে হচ্ছে ফুসফুসে যায়। তখন এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমাদের কি হচ্ছে? তখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যে আছে আমাদের, এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা তখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হচ্ছে আমাদের কি হয়েছে? এই পালমোনারি সেমিলুনার কপাটিকা হয়ে পালমোনারি ধমনী দিয়ে ফুসফুসে যায়। আর অক্সিজেন যুক্ত রক্ত আমাদের হচ্ছে অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা দিয়ে আমাদের হচ্ছে অ্যাওর্টা হয়ে সারা দেহে যায়। তাইলে দেখো আমরা এই জায়গাটা কিন্তু হচ্ছে অনেকে বোঝে না, এই জায়গাটা কিন্তু আমার পোলাপান বুঝবে। সেটা কি? অ্যাট্রিয়ামের সিস্টোলের পরপরই ভেন্ট্রিকল রক্ত দিয়ে পূর্ণ, ভেন্ট্রিকল সংকুচিত হবে। ভেন্ট্রিকল যখন সংকুচিত হবে তখন আমাদের কি হবে? ভেন্ট্রিকল যখন সংকুচিত হবে তখন রক্তগুলা আমাদের ভেন্ট্রিকল সংকুচিত হইলে রক্ত যাওয়ার 4টা রাস্তা থাকে। রক্ত যাওয়ার কয়টা রাস্তা থাকে? রক্ত যাওয়ার 4টা রাস্তা থাকে। এই 4টা রাস্তার মধ্যে হচ্ছে আমাদের এই বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড কপাটিকা বন্ধ হয়ে যায়, কারণ রক্ত উপরে থেকে নিচে আনছি কষ্ট করে। এই কপাটিকাটা একমুখী চলন বা একমুখী ইউনি ডিরেকশনাল ব্লাড ফ্লো মেইনটেইন করবে, বিপরীত দিকে যেতে দিবে না। এখান থেকে এখানে আসছে, বিপরীত দিকে যেতে দিবে না। এখান থেকে এখানে আসতেছে, বিপরীত দিকে যেতে দিবে না। ঠিক আছে, সো হচ্ছে এই যে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে আসলো, ভেন্ট্রিকল থেকে অ্যাট্রিয়ামে যেতে দিবে না। এখন খেয়াল করো যে আমাদের এই অ্যাট্রিয়ামের সিস্টোলের পরপরই ভেন্ট্রিকুলার সংকুচিত হয়। যখন ভেন্ট্রিকল সংকুচিত হয় তখন বাইকাস্পিড ট্রাইকাস্পিড কপাটিকাটা সজোরে বন্ধ হয়ে যায়, কারণ বিপরীতমুখী রক্ত আসতে যাচ্ছে, ঠাস করে বন্ধ হয়। তখন একটা শব্দ হয়, এটা হচ্ছে লাভ, এটা ফার্স্ট হার্ট সাউন্ড। তখন রক্ত আমাদের হচ্ছে, তখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কি হয়? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এবং হচ্ছে এখন রক্তটা সংকুচিত হয়েছে, এটা বন্ধ হয়ে গেছে, কিন্তু এই পথ দিয়ে রক্তটা এই পালমোনারি সেমিলুনার কপাটিকা হয়ে আমাদের পালমোনারি আর ধমনী দিয়ে ফুসফুসে যায়। আর অক্সিজেন যুক্ত রক্ত অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা হয়ে অ্যাওর্টা হয়ে সারা দেহে যায়। তাহলে ভেন্ট্রিকুলার সিস্টোল আমরা বুঝতে পারছি যে ভেন্ট্রিকুলার সিস্টোল কিভাবে হয় বুঝতে পারছি। ভেন্ট্রিকুলার সিস্টোল আমরা বুঝতে পারছি। ক্লিয়ার? ভেন্ট্রিকুলার সিস্টোল
ওকে, এখন দেখো ভেন্ট্রিকুলার ডায়াস্টল, এখন ভেন্ট্রিকুলার ডায়াস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল। এখন ভেন্ট্রিকুলার ডায়াস্টল, এখন কাহিনী হয়েছে কি দেখো যে আমাদের এই ভেন্ট্রিকলটা আমাদের কি হচ্ছে, ভেন্ট্রিকলটা সংকুচিত হচ্ছে। ধরো এই ছবিটা নিয়ে আবার রাখতে ভালো লাগতেছে না, এইটার একটা ঝামেলা হয়েছে, এখানে ছবিগুলা বারবার রাখতে হয়, এটা একটা ঝামেলা। কারণ ভাই আপনি তো কপি করতে পারেন, আমরা তো কপি করতে পারি না। এটা হচ্ছে যে টিচার হওয়ার একটা সুবিধা, যে তোমরা যখন টিচার হইবা তখন তোমরা ওই সুবিধা অর্জন করবা। আচ্ছা দেখো, আমাদের ভেন্ট্রিকুলার ডায়াস্টলে কি হয় যে আমাদের যখন এই ভেন্ট্রিকুলার সিস্টলের মাধ্যমে, ভেন্ট্রিকুলার সিস্টলের মাধ্যমে, ভেন্ট্রিকুলার সিস্টলের মাধ্যমে, সিস্টলের মাধ্যমে সব রক্ত, মাধ্যমে সব রক্ত ভেন্ট্রিকল থেকে বের হয়ে যায়, রক্ত ভেন্ট্রিকল থেকে বের হয়ে যায়, ভেন্ট্রিকল থেকে বের হয়ে যায়, ভেন্ট্রিকল থেকে বের হয়ে যায়, তখন বের হয়ে যায়, তখন আমাদের হচ্ছে, আচ্ছা ভেন্ট্রিকুলার ডায়াসিস্টলে কত সময় লাগে, আমরা তো জানি ভেন্ট্রিকুলার সিস্টলে সময় লাগে 0.3 সেকেন্ড। যখন আমাদের সব রক্ত বের হয়ে যায় তখন এর চাপটা কমে যাবে। আমাদের হচ্ছে কি হয়েছে যে সব রক্ত বের হয়ে গেছে, সব রক্ত আমাদের বের হয়ে গেছে, সব রক্ত কি হয়ে গেছে, সব রক্ত বের হয়ে গেছে। সো তখন কি হবে, এটার চাপটা হচ্ছে যে আমাদের কমে যাবে, এটার চাপটা কি হবে, এটার চাপটা হচ্ছে আমাদের কমে যাবে, এর যে চাপটা ছিল, প্রেশারটা ছিল, এই প্রেশারটা কমে যাবে। সবসময় মনে রাখবা প্রসারিত অবস্থায় জিনিসটার প্রেশার আমাদের কম থাকে, প্রসারিত অবস্থায় হচ্ছে আমাদের প্রেশার কম থাকে। এখন আমাদের হচ্ছে যে ঘটনাটা ঘটবে, তাহলে হচ্ছে আমাদের এই বের হয়ে যায়, ফলে ভেন্ট্রিকলের চাপ কমে যায়, ভেন্ট্রিকলের চাপ কমে যায়, ভেন্ট্রিকলের চাপ কমে যায়, চাপ কমে যায়, চাপ কমে যায়, চাপ কমে যায়। এখন কাহিনী যেটা হয়েছে, এই রক্তগুলা তো আমাদের হচ্ছে যে সিস্টলের ফলে উপরের দিকে রক্ত যাচ্ছে, উপরের দিকে রক্ত যাচ্ছে, এই রক্তগুলো উপরের দিকে যাওয়ার সময় তো গ্র্যাভিটির বিপরীত দিকে যাচ্ছে, সো ঠাস করে পড়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা থাকে ওর মধ্যে। একই সাথে যখন এখানে চাপ কম, এখানে চাপ কম আর উপরের দিকে রক্ত যাচ্ছে, তাহলে এই চাপ কমের কারণে রক্তগুলা নিচে নামে আসতে চায়, কিন্তু এই জায়গাটাকে বন্ধ করে দিতে হবে, চাপ কম কমে যায়, চাপ কমে যায়, ফলে আমাদের হচ্ছে, ফলে তখন এই পালমোনারি আর্টারি ও অ্যাওর্টা থেকে রক্ত, অ্যাওর্টা থেকে রক্ত ভেন্ট্রিকলে আসতে চায়, রক্ত ভেন্ট্রিকলে আসতে চায়, অ্যাওর্টা থেকে রক্ত কি হয়, ভেন্ট্রিকলে আসতে চায়। দুইটা কারণ, একটা গ্র্যাভিটির বিপরীত দিকে যাচ্ছে, আর একটা হচ্ছে এখানে চাপ কম আসতে চায় তখন, এবং এর ফলে হচ্ছে আমাদের কি হয়, এর ফলে আমাদের, এর ফলে এই সেমিলুনার কপাটিকা দুটি, সেমিলুনার কপাটিকা দুইটা সজোরে বন্ধ হয়ে যায়, কপাটিকা দুটি সজোরে বন্ধ হয়ে যায়, কপাটিকা দুটি সজোরে বন্ধ হয়ে যায়, সজোরে বন্ধ হয়ে যায়, ঠাস করে বন্ধ হয় আমাদের এই সেমিলুনার কপাটিকা দুইটা, পালমোনারি সেমিলুনার কপাটিকা আর হচ্ছে অ্যাওটিক সেমিলুনার কপাটিকা দুইটা বন্ধ হয়ে যায়, দুইটা বন্ধ হয়ে যায়, ঠাস করে এমন জোরে বন্ধ হয় যে বিশাল একটা শব্দ হয়। এটাকে হচ্ছে আমরা বলি ডাব, এটাকে কি বলি, ডাব, লাব ডাব, লাব ডাব, লাব ডাব, লাব ডাব শব্দ হয়, বন্ধ হয়, এবং হচ্ছে ডাব, ডাব বা ডাব শব্দ হয়, ডাব। এটা হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ড, সেকেন্ড হার্ট সাউন্ড, হার্টের দ্বিতীয় শব্দ। মোট 4টা সাউন্ড হার্টের মধ্যে পাওয়া যায়, ডাব শব্দ হয়। তাহলে হচ্ছে এই লাব ডাব শব্দ হচ্ছে হয় এই আমাদের হচ্ছে যে ভেন্ট্রিকুলার সিস্টলের কাহিনী। একই সাথে হচ্ছে যে আমাদের একই সাথে আমাদের এই বাইকাস্পিড ও ট্রাইকাস্পিড খোলা থাকায়, বাইকাস্পিড ও ট্রাইকাস্পিড, বাইকাস্পিড ও ট্রাইকাস্পিড খোলা থাকে, ট্রাইকাস্পিড খোলা থাকে, ট্রাইকাস্পিড খোলা থাকে, এবং হচ্ছে ওই যে অ্যাট্রিয়ামের সিস্টল যখন হবে তখন ভেন্ট্রিকলের ডায়াস্টল হবে, অ্যাট্রিয়ামের সিস্টল হচ্ছে ভেন্ট্রিকলগুলো রক্ত দিয়ে ফিল হচ্ছে, ট্রাইকাস্পিড খোলা থাকে, ফলে অ্যাট্রিয়াম থেকে রক্ত ভেন্ট্রিকলে আসে, অ্যাট্রিয়াম থেকে রক্ত ভেন্ট্রিকলে আসতে থাকে, রক্ত ভেন্ট্রিকলে আসতে থাকে, ভেন্ট্রিকলে আসতে থাকে, আসতে থাকে, ও ভেন্ট্রিকল রক্ত দ্বারা পূর্ণ হয়, ও ভেন্ট্রিকল রক্ত দ্বারা পূর্ণ হয়, ভেন্ট্রিকল রক্ত দ্বারা পূর্ণ হয়, রক্ত দ্বারা পূর্ণ হয়, পূর্ণ হয়, পূর্ণ হয়, এবং পূর্ণ হলে সিস্টল হয়, পূর্ণ হলে সিস্টল হয়। সো এগুলা ধারাবাহিকভাবে চলতেই আছে, চলতেই থাকে, আমাদের চলতে থাকে ধারাবাহিকভাবে। এভাবে হৃদচক্র ধারাবাহিকভাবে চলতে থাকে, এভাবে ধারাবাহিকভাবে চলতে থাকে, এভাবে ধারাবাহিকভাবে চলতে থাকে, ধারাবাহিকভাবে
ধারাবাহিকভাবে চলতে থাকে, হৃদচক্র চলতে থাকে। সেইভাবে ধারাবাহিকভাবে হৃদচক্র চলতে থাকে। তাহলে দেখো আমাদের হচ্ছে কার্ডিয়াক সাইকেল কিন্তু আমরা বুঝে ফেলছি। ভেন্ট্রিকুলার ডায়াস্টলে কি হয়, যে সব রক্ত বের হয়ে গেছে, ও খালি, ওর চাপ কম, তখন উপরে থেকে রক্ত নিচে নামতে চাইবে, এই রক্তগুলো নিচে নামতে চাইবে বাট নিচে নামতে পারে না, কারণ হচ্ছে এই বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকা কি হয় আমাদের, বাইকাসপিড এবং পালমোনারি সেমিলুনার এবং অ্যাওটিক সেমিলুনার কপাটিকা হচ্ছে কি হয়ে যায় আমাদের, বন্ধ হয়ে যায়। এবং অ্যাওটিক সেমিলুনার কপাটিকা এবং পালমোনারি সেমিলুনার কপাটিকা বন্ধের সময় যে শব্দ হয় সেটা হচ্ছে ডাব, লাভ, ডাব। এই রাবটাকে সেকেন্ড হার্ট সাউন্ড বলি। বাইকাসপিড ট্রাইকাসপিড কপাটিকা খোলা আছে, সেখান থেকে আমাদের দেখা যায় যে এই অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলা আমাদের রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে আসে, এবং অক্সিজেন যুক্ত রক্তগুলা আমাদের হচ্ছে এই লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে আসে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের কার্ডিয়াক সাইকেল। সো কার্ডিয়াক সাইকেল রিলেটেড আর কারো কোনো সমস্যা কোনোদিন হবে না, তুমি মানুষকে বুঝাবা, কলেজে গিয়ে ক্লোজ ফ্রেন্ড যারা আছে বোঝে না তাদের গিয়ে বুঝাই দিবা, এই নে কার্ডিয়াক সাইকেল। হার্ট রিলেটেড কিছু আসলে কি ড্রয়িং মাস্ট? ইয়েস, হার্ট রিলেটেড কিছু আসলে ড্রয়িং মাস্ট। তাহলে দেখো অ্যাট্রিয়ামের ডায়াস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল, ভেন্ট্রিকলে আমি একটু রিভিউ করি। দেখো অ্যাট্রিয়ামের ডায়াস্টলে কি হয়, ডান অলিন্দ বাম অলিন্দ প্রসারিত অবস্থায় আছে, তাদের চাপ কম, তা এবং হচ্ছে ওই টাইমে বাইকাসপিড ট্রাইকাসপিড বন্ধ থাকে। ডাল অলিন্দে ইনফিরিয়র ভেনা কাভা সুপিরিয়র ভেনা কাভা করোনারি সাইনাস থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এসে পূর্ণ হয়। বাম অলিন্দে পালমোনারি শিরা থেকে অক্সিজেন যুক্ত রক্ত আসে, যখন তারা রক্ত দেওয়া ফুলফিল হয়ে যায় তখনই আমাদের সিস্টল শুরু হয়, অ্যাসেনোড থেকে উদ্দীপনা হয়, সিস্টল হয়, বাইকাসপিড ট্রাইকাসপিড খুলে যায় এবং হচ্ছে অ্যাট্রিয়াম থেকে রক্ত ভেন্ট্রিকলে চলে যায়। তারপর হচ্ছে আমাদের ভেন্ট্রিকল যখন রক্ত দ্বারা ফুলফিল, তখন ভেন্ট্রিকল সংকুচিত হবে, ভেন্ট্রিকল সংকুচিত হওয়ার সময় বাইকাসপিড ট্রাইকাসপিড কপাটিকা সজোরে বন্ধ হয়, লাভ শব্দ হয়, এটা ফার্স্ট হার্ট সাউন্ড। এবং আমাদের হচ্ছে সেমিলুনার কপাটিকা খোলা থাকে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পালমোনারি সেমিলুনার কপাটিকা দিয়ে পালমোনারি ধমনী হয়ে ফুসফুসে যায়, অক্সিজেন যুক্ত রক্ত অ্যাওটিক সেমিলুনার কপাটিকা দিয়ে অ্যাওটা হয়ে সারা দেহে যায়। এদিক থেকে হচ্ছে আমাদের কি আছে, ভেন্ট্রিকলটা থেকে যখন রক্ত বেরিয়ে যায়, ভেন্ট্রিকল রক্ত শূন্য, চাপ কমে যায়, তখন উপরে থেকে রক্তগুলো নিচে নামতে চায়, যেগুলো পালমোনারি আর্টারি এবং অ্যাওটা দিয়ে গেছে সেগুলো বন্ধ হয়ে যায়, সেমিলুনার কপাটিকাগুলো সজোরে ডাব শব্দ হয়, বাইকাসপিড ট্রাইকাসপিড কপাটিকা দিয়ে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন যুক্ত রক্ত ভেন্ট্রিকলে আসে। আমি যত দ্রুত বললাম তার থেকে দ্রুত এই প্রসিডিউর ঘটে যায়, 1 সেকেন্ডেরও কম সময়ে এই 4টা প্রসিডিউর হয়ে যায়। সো আমরা পারবো এখন থেকে কার্ডিয়াক সাইকেল, ইনশাল্লাহ আমরা কার্ডিয়াক সাইকেল এখন থেকে পারবো। ঠিক আছে, এবার আসো ব্যারো রিসেপ্টর, ব্যারো রিসেপ্টর, ব্যারো রিসেপ্টর, রিসেপ্টর। ঠিক আছে, ব্যারো রিসেপ্টর। এই যে ব্যারো রিসেপ্টর জিনিসটা রয়েছে, ব্যারো কথাটার অর্থ কি? ব্যারো কথাটার অর্থ হচ্ছে চাপ। ব্যারো কথাটার অর্থ কি? ব্যারো কথাটার অর্থ হচ্ছে চাপ। ব্যারো কথাটার অর্থ হচ্ছে চাপ। তাহলে ব্যারো রিসেপ্টর হচ্ছে আমাদের চাপ উদ্দীপক গ্রাহক, চাপ উদ্দীপক গ্রাহক, চাপ উদ্দীপক গ্রাহক, চাপ উদ্দীপক গ্রাহক। ঠিক আছে, ব্যারো রিসেপ্টর হচ্ছে চাপ উদ্দীপক গ্রাহক, ব্যারো রিসেপ্টর হচ্ছে চাপ উদ্দীপক গ্রাহক। ব্যারো রিসেপ্টর কি? চাপ উদ্দীপক গ্রাহক। ঠিক আছে, এখন এই যে ব্যারো রিসেপ্টর জিনিসটা আমাদের রয়েছে, যেটা চাপ উদ্দীপক গ্রাহক, ব্যারো রিসেপ্টর বা এটাকে বলি চাপ উদ্দীপক গ্রাহক। এই যে ব্যারো রিসেপ্টর বা চাপ উদ্দীপক গ্রাহক যে বিষয়টা রয়েছে, এই ব্যারো রিসেপ্টর নিয়ে আমরা পড়বো। দেখো রক্তচাপ, রক্তচাপ বা ইংরেজিতে যেটাকে বলি হচ্ছে আমরা ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার, রক্তচাপ বা ইংরেজিতে বলি যেটা ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার জিনিসটা কি? রক্ত নালীর মধ্য দিয়ে রক্ত চলাচলের সময়, রক্ত নালীর মধ্যে দিয়ে রক্ত চলাচলের সময়, রক্তনালীর মধ্যে রক্ত চলাচলের সময় যে চাপ প্রয়োগ করা হয়, সময় যে চাপ আমাদের অনুভূতি হয়, রক্তনালীর ভেতর দিয়ে রক্ত চলাচলের সময় যে চাপ প্রয়োগ করা হয়, চাপ অনুভূত হয়, যে চাপ রক্তনালীর গায়ে অনুভূত হয়, রক্তনালীর গায়ে অনুভূত হয়, তাকে রক্তচাপ বলে, অনুভূত হয় তাকে রক্তচাপ বলে। এখন এই ব্লাড প্রেশারটা আমাদের হচ্ছে ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার হচ্ছে আমাদের দুই টাইপের আছে, একটা হচ্ছে সিস্টোলিক, একটা হচ্ছে সিস্টোলিক, হৃৎপিণ্ডের সংকোচনের সময় একটা হবে, আর একটা হচ্ছে ডায়াস্টোলিক, ডায়াস্টোলিক। এই সিস্টোলিক এবং আরেকটা কি? ডায়াস্টোলিক।
সিস্টোলিকটা হচ্ছে আমাদের কত? সিস্টোলিকটা হচ্ছে আমাদের এই 100 থেকে 139 মিলিমিটার মার্কারি। আর ডায়াস্টোলিকটা কত? ডায়াস্টোলিকটা হচ্ছে আমাদের 60 থেকে 89 মিলিমিটার মার্কারি। আচ্ছা, ভেরি গুড। আমরা দুইটা কথা বলি হচ্ছে যে হাই প্রেশার, হাই প্রেশার, হাই প্রেশার আর হচ্ছে প্রেশার বা ইংরেজিতে বলি আমরা হাইপার টেনশন, হাইপার টেনশন, হাইপার টেনশন। কখন আমরা হাই প্রেশার বা হাইপার টেনশন বলি? যখন হচ্ছে আমাদের এই সিস্টোলিকটা, সিস্টোলিক আমাদের হচ্ছে মোর দেন 140 মিলিমিটার মার্কারি, মোর দেন 140 মিলিমিটার মার্কারি। ডায়াস্টোলিক আমাদের হচ্ছে মোর দেন 90 মিলিমিটার মার্কারি যখন পৌঁছায়, তখন আমরা সেটাকে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ বলি, যেটা স্ট্রোক, হার্ট অ্যাটাকের অন্যতম কারণ। আরেকটা হচ্ছে লো প্রেশার কখন বলি? লো প্রেশার বা হাইপোটেনশন, লো প্রেশার বা হাইপোটেনশন। হাইপোটেনশন থাকলে কোনো সমস্যা নেই, লো প্রেশার খুব বেশি প্রবলেম করে না মানুষের। সিস্টোলিক, কিন্তু লো প্রেশার থেকেও মানুষ মারা যায় শকে। সিস্টোলিকটা হচ্ছে 100 নিচে চলে যায়, যদি সিস্টোলিক 100 নিচে চলে যায়। আর হচ্ছে ডায়াস্টোলিক যদি আমাদের হচ্ছে সিস্টোলিক 100 নিচে চলে গেছে, আর ডায়াস্টোলিক হচ্ছে আমাদের 60-এর নিচে চলে গেছে। ডায়াস্টোলিক 100/60 নিচে যখন চলে যাবে তখন হচ্ছে যে আমরা এটাকে লো ব্লাড প্রেশার বলতে পারি। রক্তচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে কি? স্ফিগমোম্যানোমিটার। রক্তচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। এই ব্লাড প্রেশার মাপে কে? ব্লাড প্রেশার মাপার যন্ত্রের নাম স্ফিগমোম্যানোমিটার। তোমরা ব্লাড প্রেশার মাপতে পারো, না মাপতে পারলে শিখে নিবা, বাসায় এটা শিখা খুব জরুরি। যন্ত্রের নাম হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। স্ফিগমোম্যানোমিটার, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে এই ব্যারোরিসেপ্টর বা আমাদের হচ্ছে যে এই ব্লাড প্রেশার সম্পর্কে আমরা জানলাম। এখন এই যে ব্লাড প্রেশারটা আমাদের কন্ট্রোল হয় সবসময় ব্লাড প্রেশারটা এই রেঞ্জের মধ্যে থাকবে, 100 থেকে 139, 60 থেকে 89, এই রেঞ্জের মধ্যে ব্লাড প্রেশারটা আমাদের সবসময় থাকতে হবে। এই যে একটা স্পেসিফিক রেঞ্জে ব্লাড প্রেশারটা থাকে, ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণ করে কে? আমাদের ব্যারোরিসেপ্টরগুলা রক্তচাপ বেড়ে গেলে সেটাকে কমানো, কমে গেলে সেটাকে বাড়ানো, এই কাজটা আমাদের ব্যারোরিসেপ্টররা করে থাকে। সো ব্যারোরিসেপ্টরটা এই রক্তচাপটাকে সেন্স করে, রক্তচাপটা কেমন আছে, বেশি আছে না কম আছে, বেশি থাকলে কমায়, কম থাকলে বাড়ায়। এটা হচ্ছে ব্যারোরিসেপ্টরের কাজ। এখন ব্যারোরিসেপ্টর দুই টাইপের আছে। ব্যারোরিসেপ্টর আছে আমাদের কয় টাইপের? ব্যারোরিসেপ্টর আছে দুই টাইপের। একটা হচ্ছে নিম্নচাপ ব্যারোরিসেপ্টর আর একটা হচ্ছে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর। ব্যারোরিসেপ্টর আছে কয় ধরনের? ব্যারোরিসেপ্টর আছে আমাদের দুই ধরনের। একটা হচ্ছে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর, ব্যারোরিসেপ্টর আমাদের রিসেপ্টর বানান হয়নি, রিসেপ্টর ব্যারোরিসেপ্টর হচ্ছে আমাদের দুই টাইপের, সেপ্টর ব্যারোরিসেপ্টর বানান হয়েছে নাকি এখনো হয়নি? না, আগেই ঠিক ছিল। ব্যারোরিসেপ্টর, আচ্ছা ব্যারোরিসেপ্টর, ওকে। ব্যারোরিসেপ্টর দুই টাইপের আছে, একটা হচ্ছে উচ্চ রক্তচাপ ব্যারোরিসেপ্টর। নাম শুনে মনে হবে যে এটা মনে হয় শুধু উচ্চ রক্তচাপেই কাজ করে, না। উচ্চ রক্তচাপ বা আর্টারিয়াল ব্যারোরিসেপ্টর, আর্টারিয়াল ব্যারোরিসেপ্টর। ইংরেজিতে লিখি কেন? কারণ ইংরেজিতে লিখলে আমার সময় কম লাগে, বাংলায় লিখলে আমার টাইম বেশি লাগে। তারপর হচ্ছে নিম্নচাপ ব্যারোরিসেপ্টর, ব্যারোরিসেপ্টর। আচ্ছা, তোমার একটু একটা জিনিস শিখাইতে হবে, এই জিনিসটা শিখাইনি ইচ্ছা করি আগে, এখন শিখাবো। সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের অ্যাওর্টাটা ওঠে, এই অ্যাওর্টাটাকে আমরা কিছু ভাগে ভাগ করতে পারি। এই যে আমাদের অ্যাওর্টাটা ওঠে না, এই অ্যাওর্টাটাকে আমরা কিছু ভাগে ভাগ করতে পারি, অ্যাওর্টাকে কিছু ভাগে আমরা ভাগ করতে পারি। এটা কি? এটা হচ্ছে আমাদের অ্যাওর্টা বা মহাধমনী। অ্যাওর্টার যে জায়গাটা উঠতেছে সেই জায়গাটাকে বলা হয় অ্যাসেন্ডিং অ্যাওর্টা, এটাকে বলা হয় অ্যাসেন্ডিং অ্যাওর্টা, বা যে জায়গাটা উঠতেছে ঊর্ধ্বমুখী অ্যাওর্টা। নামতেছে যে জায়গাটাকে, এটাকে বলা হয় হচ্ছে ডিসেন্ডিং অ্যাওর্টা। আর এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় আর্চ অফ দ্য অ্যাওর্টা, যে ধনুকের মতো বাঁকানো এই অ্যাওর্টাটা। ভেরি গুড।
এখন এই যে আর্চ অফ অ্যাওর্টা আছে, আর্চ অফ অ্যাওর্টা থেকে 3টা ব্রাঞ্চ বের হয়। আর্চ অফ অ্যাওর্টা থেকে কয়টা ব্রাঞ্চ বের হয়? 3টা ব্রাঞ্চ বের হয়, 3টা ব্রাঞ্চ বের হয়। এদেরকে বলা হয় হচ্ছে বিসিএস। বিসিএস মনে রাখার ছন্দ হচ্ছে বিসিএস। বি দিয়ে আসে হচ্ছে লেফট ব্রাকিওসেফালিক আর্টারি। নামগুলো জাস্ট শুনে যাও ভাইয়া, যা যা বলি সেগুলো একটু শুনে যাও। এটা হচ্ছে বি দিয়ে আসে হচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, এটা দিয়ে আসে হচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। নামগুলো শুনে যাও, জাস্ট লিখে যাও, শুনে যাও এবং লিখে যাও, বোঝার দরকার নেই। এই যে এই এস দিয়ে আসে হচ্ছে লেফট সাবক্ল্যাভিয়ান আর্টারি, সাবক্ল্যাভিয়াল হয়ে গেছে, লেফট সাবক্ল্যাভিয়ান আর্টারি। এটা মূলত আমাদের হাতে রক্ত সরবরাহ করে। সাবক্ল্যাভিয়ান আর্টারি এটা হচ্ছে বাম হাতে রক্ত সরবরাহ করে। আর এই সি দিয়ে আসে হচ্ছে লেফট কমন ক্যারোটিড আর্টারি, হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছো? লেফট কমন ক্যারোটিড আর্টারি, একটু চা খাও মুড়ি, বলো চা দিবে। লেফট কমন ক্যারোটিড আর্টারি। এখন এই যে লেফট কমন ক্যারোটিড আর্টারি আছে, এটার আবার 2টা ভাগ হয়। এই 2টা ভাগ তোমার জন্য দরকার, কারণ এই 2টা ভাগের কথা একটু পরে আসবে। লেফট কমন ক্যারোটিড আর্টারি 2টা ভাগ হয়, একটা ব্রেইনে যায়, যেটা ব্রেইনে যায় তার নাম হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। যে ইন্টারনাল মানে ক্যারোটিড আর্টারি 2টা ব্রাঞ্চ হয়, ইন্টারনাল আর এক্সটার্নাল। ইন্টারনাল মানে ভেতরের দিকে যায়, এক্সটার্নাল বাইরের দিকে থাকে। সো যেটা ব্রেইনে যায় সেটার নাম হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। ঘুম হয় নাই? 17 ঘন্টার ডিউটির ঘুম, সারাদিন ঘুমাইলে হবে না। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এই ইন্টারনাল ক্যারোটিড আর্টারিটা হচ্ছে মস্তিষ্কে রক্ত সরবরাহ করে। কোথায়? মস্তিষ্কে রক্ত সরবরাহ করে। আর এইটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি হয়। সেই এক্সটার্নাল ক্যারোটিড আর্টারিটা হচ্ছে আমাদের এই নেক রিজিয়নে ব্লাড সাপ্লাই দেয়, নেক মুখ এই জায়গায় হচ্ছে যে ব্লাড সাপ্লাই দেয়। নেকের কথাই লিখে রাখুন। সো এই জিনিসটা তোমাকে জানতে হবে যে আমাদের এই যে অ্যাওর্টা আছে, অ্যাওর্টার অ্যাসেন্ডিং অ্যাওর্টা, ডিসেন্ডিং অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টা, এই জিনিস তোমার বইয়ে দেওয়া নেই। বাট হঠাৎ করে দেখবা বই এক জায়গায় লেখা আছে অন্তস্থ ক্যারোটিড ধমনী। অন্তস্থ ক্যারোটিড ধমনী কি তুমি কেমনে বুঝবা? মানে বই যারা লিখছে তারা এক্সপেক্টই করেছে তুমি কোনো টিচারের কাছে পড়বা, সেই ছবিটাকে তোমার বুঝাই দিবে। তাহলে হচ্ছে দেখো অ্যাসেন্ডিং অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টা, ডিসেন্ডিং অ্যাওর্টা, এটা হচ্ছে একটা অ্যাওর্টা বা মহাধমনীর যাত্রাপথের বিষয়। এই আর্চ অফ দ্য অ্যাওর্টার এখান থেকে 3টা ব্রাঞ্চ বের হয়, বিসিএস দিয়ে মনে রেখেছি, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, কমন ক্যারোটিড, লেফট কমন ক্যারোটিড আর্টারি, লেফট সাবক্ল্যাভিয়ান আর্টারি। এই কমন ক্যারোটিডের মধ্যে এক্সটার্নাল ইন্টারনাল ব্রাঞ্চ পাওয়া যায়। এই ছবিটা আঁকো, ব্যারোরিসেপ্টর পড়া যখন শুরু করবো তখন দেখবে এই জিনিসটা কাজে লাগবে। আসো এবার হচ্ছে আমরা উচ্চচাপ ব্যারোরিসেপ্টর সম্পর্কে জানি। উচ্চচাপ ব্যারোরিসেপ্টর, এখন উচ্চচাপ ব্যারোরিসেপ্টর, উচ্চচাপ ব্যারোরিসেপ্টর, এরা কোথায় থাকে? উচ্চচাপ ব্যারোরিসেপ্টর, উচ্চচাপ ব্যারোরিসেপ্টরটা কোথায় থাকে? উচ্চচাপ ব্যারোরিসেপ্টরটা থাকে হচ্ছে আমাদের এই অনুপ্রস্থ অ্যাওটিক আর্চ। অনুপ্রস্থ টার্মটা বাদ দাও, মনে রাখো উচ্চচাপ ব্যারোরিসেপ্টর থাকে হচ্ছে অ্যাওটিক আর্চ। অবস্থান কোথায়? অবস্থান হচ্ছে আমাদের অ্যাওটিক আর্চ, এই অ্যাওটিক আর্চ ও আমাদের হচ্ছে অ্যাওটিক আর্চ প্লাস ডান ও বাম ইন্টারনাল বা বাংলায় বলছে তোমাদের অন্তস্থ ক্যারোটিড ধমনী। সো পোলাপানের চুল ছিঁড়ে যায়, এই 2টা জিনিস কি সেটা বোঝার জন্য, ঠিক আছে? সো কেউ বুঝায় না, তোমরাও বোঝো না, ক্যারোটিড ধমনী এই জায়গায় এর অবস্থান। ধরো আমাদের হচ্ছে রক্তচাপ বেশি, আমাদের হচ্ছে কি হয়েছে? রক্তচাপ যদি বেশি হয় তাহলে আমাদের কি হবে? রক্তনালী প্রসারিত হবে, যে ধপ ধুপ এরকম ধাক্কা দিবে রক্তনালীর ভেতর। তাই রক্তচাপ বেশি, তাহলে আমাদের কি হবে? রক্তনালী প্রসারিত হবে, তাহলে তখন আমাদের হচ্ছে এই উচ্চচাপ ব্যারোরিসেপ্টর উদ্দীপ্ত হয়। ব্যারোরিসেপ্টর কি করবে? আয় হায় কোন একটা ঝামেলা হয়ে গেছে, ও উদ্দীপ্ত হবে, উচ্চচাপ ব্যারোরিসেপ্টর উদ্দীপ্ত হবে। উচ্চচাপ ব্যারোরিসেপ্টর যখন আমাদের উদ্দীপ্ত হয় তখন কি হবে? এই উচ্চচাপ ব্যারোরিসেপ্টর উদ্দীপ্ত হইলে এই উদ্দীপনা মস্তিষ্কের মেডুলায় যায়, উদ্দীপনা মস্তিষ্কের
মস্তিষ্কের মেডুলা রিজিয়নে যায়, মস্তিষ্কের কোথায় যায়, মেডুলায় যায়, মস্তিষ্কের মেডুলায় যায়। উদ্দীপনা কোথায় যায়? হ্যাঁ আচ্ছা খাইছি আমি এক দফা। উদ্দীপনা মস্তিষ্কের কোথায় যায়? উদ্দীপনা মস্তিষ্কের মেডুলায় যায়। এই মেডুলায় একটা স্পেসিফিক সেন্টার আছে, সেটার নাম হচ্ছে ভ্যাসোমোটর সেন্টার। ভ্যাসোমোটর সেন্টার, এই সেন্টারটাই হচ্ছে আমাদের হার্টবিটের সকল কাজ হচ্ছে যে সে নিয়ন্ত্রণ করে। ভ্যাসোমোটর সেন্টার সিগন্যাল যদি দেয় হার্টবিট জোরে জোরে হবে, তাহলে সে জোরে জোরে হয়। ভ্যাসোমোটর সিগন্যাল যদি উদ্দীপ্ত দেয় যে হার্টবিট আস্তে আস্তে হবে, হার্টবিট আস্তে আস্তে হয়। সো উদ্দীপনা আমাদের মেডুলায় যায়। তো এখান থেকে যে উদ্দীপনাটা গেছে সেই উদ্দীপনাটা কি? ভ্যাসোমোটর সেন্টারে মেডুলায় যায়। মেডুলার ভ্যাসোমোটর সেন্টার, মেডুলার মধ্যে অবস্থিত যে ভ্যাসোমোটর সেন্টার, ভ্যাসো মানে ভেসেল, ভ্যাসো মানে ভেসেল, রক্তনালীর উপরের মূল কাজ। ভ্যাসোমোটর সেন্টারে গিয়ে বলে যে ভাই অবস্থা তো খুব খারাপ, প্রেশার তো অনেক বেশি, রক্তনালী ছিঁড়া যাবে যে কোনো সময়। ভ্যাসোমোটর সেন্টারটা আমাদের কি হয়? ভ্যাসোমোটর সেন্টারটা দমিত হয়। ভ্যাসোমোটর সেন্টার দমিত হয়, দমিত হয়, দমিত হয় মানে ভ্যাসোমোটর সেন্টারের কাজ কমে যায়। তাহলে রক্তচাপ বেশি, তাহলে এই উদ্দীপনা মস্তিষ্কের মেডুলায় যায়। মেডুলার ভ্যাসোমোটর সেন্টারটা আমাদের কি হয়? দমিত হয়। ভ্যাসোমোটর সেন্টার দমিত হইলে তখন আমাদের কি হবে? তখন আমাদের হার্টবিট কমে যায়, হার্টবিট কমে যায় ও রক্তনালী প্রসারিত হয়। তখন হৃদস্পন্দন হার কমে, তখন এর ফলে হচ্ছে হৃদস্পন্দন হার কমে, হৃদস্পন্দন হার কমে, হৃদস্পন্দন হার কমে ও রক্তনালী প্রসারিত হয়। ও রক্তনালী কি হয়ে যায়? রক্তনালীটা আমাদের হচ্ছে একটু প্রসারিত, হার্টবিট কমে যায়। তখন আমাদের কি হয়? হার্টবিট কমে যায়। হার্টবিট তখন হৃদস্পন্দন হার কমে ও আমাদের হচ্ছে হৃদস্পন্দন হার কমে এবং হৃৎপিণ্ডের পাম্পিং ক্রিয়া হ্রাস পায়। হৃৎপিণ্ড যে পাম্প করতেছে এটা আস্তে আস্তে পাম্প করা শুরু করে। পাম্পিং ক্রিয়া হ্রাস পায়, পাম্পিং ক্রিয়া হ্রাস পায়, পাম্পিং ক্রিয়া হ্রাস পায়, পাম্পিং ক্রিয়া হ্রাস পায়। সো এর ফলে হচ্ছে আমাদের রক্তচাপ কমে। এর ফলে আমাদের কি হয়? রক্তচাপ কমে। ফলে হচ্ছে আমাদের রক্তচাপ কমে। রক্তচাপ কি হয়? কমে। আমাদের হচ্ছে যে হার্টবিট কম, রক্তের চাপও আমাদের কম। হার্টবিট কম, রক্তচাপও আমাদের কম। তাহলে রক্তচাপ যদি বেশি হয় রক্তনালী প্রসারিত, উচ্চচাপ ব্যারোরিসেপ্টর উদ্দীপ্ত, উচ্চচাপ ব্যারোরিসেপ্টর উদ্দীপ্তর এখানে প্লাস চিহ্ন দেখাইতে পারো যে উদ্দীপনা মস্তিষ্কের মেডুলায় যায়, মেডুলার ভ্যাসোমোটর সেন্টার দমিত হয়, দমিত চিহ্নটাকে তুমি নেগেটিভ দিয়ে দেখাইতে পারো। হৃদস্পন্দন হার কমে যায়, এই হৃদস্পন্দন হার কমে গেলে হচ্ছে যে আমাদের এই হৃৎপিণ্ডের হার্টবিট এবং আমাদের হৃৎপিণ্ডের পাম্পিং ক্রিয়া কমে, রক্তচাপ কমে যায়। রক্তচাপ কমে বা স্ল্যাশ দিয়ে বলতে পারো স্বাভাবিক হয়, কমে বা স্ল্যাশ দিয়ে বলতে পারো স্বাভাবিক হয়, স্বাভাবিক হয়। এখন আমি ছোটবেলায় যখন উচ্চচাপ ব্যারোরিসেপ্টর নাম শুনছি আমি বুঝছি যে এটা মনে হয় খালি রক্তচাপ বেশি হইলেই কাজ করে, কিন্তু না, এরা রক্তচাপ কম হইলেও এরা কাজ করতে পারে। রক্তচাপ কম হইলেও হচ্ছে যে আমাদের এরা কাজ করতে পারে। রক্তচাপ কম হইলেও হচ্ছে যে এরা কাজ করতে পারে। রক্তচাপ কম। এখন খেয়াল করো কোনো কারণে আমাদের রক্তচাপ কমে গেল, রক্তচাপ কম, রক্তচাপ কমে গেছে। কেন কমতে পারে রক্তচাপ? ব্লাড আমাদের বডি থেকে রক্ত বের হয়ে গেল, তখন রক্তচাপ কমতে পারে। রক্তচাপ আমাদের কম। রক্তচাপ যদি কম থাকে তখন আমাদের দুইটা জিনিস হচ্ছে উদ্দীপ্ত হয়। রক্তচাপ কম থাকলে তখন হচ্ছে আমাদের এই দুইটা ব্যারোরিসেপ্টর, যে আমাদের ক্যারোটিড ধমনীতে যে ব্যারোরিসেপ্টর আছে এবং অ্যাওর্টাতে যে ব্যারোরিসেপ্টর আছে, দুই জায়গায় দুইটা ব্যারোরিসেপ্টর আছে, ক্যারোটিড ব্যারোরিসেপ্টর এবং অ্যাওর্টিক আছে একটা ব্যারোরিসেপ্টর আছে, ক্যারোটিড ধমনীতে একটা ব্যারোরিসেপ্টর আছে। সো আমাদের রক্তচাপ কম হইলে এই ক্যারোটিড ব্যারোরিসেপ্টর, ক্যারোটিড ব্যারোরিসেপ্টর এবং হচ্ছে অ্যাওর্টিক ব্যারোরিসেপ্টর, দুইটা ব্যারোরিসেপ্টরই তখন বলে যে হচ্ছে না, সিচুয়েশন ভালো না, আমাদের কাজ করতে হবে, রক্তচাপ কমে গেছে। ব্লাড প্রেশার বেশি কমে গেলে তখন হচ্ছে মানুষ শকে চলে গিয়ে মারা যায়। এই দুইটা ব্যারোরিসেপ্টর থেকে উদ্দীপনা হচ্ছে আমাদের কোথায় আসে? এই দুইটা ব্যারোরিসেপ্টর থেকে উদ্দীপনা মস্তিষ্কের মেডুলায় আসে। এই দুইটা ব্যারোরিসেপ্টর থেকে উদ্দীপনা কোথায় আসে? এই দুইটা ব্যারোরিসেপ্টর থেকে উদ্দীপনা মস্তিষ্কের মেডুলায় যায়। এই দুইটা ব্যারোরিসেপ্টর থেকে উদ্দীপনা কোথায় যায়? মস্তিষ্কের মেডুলায় যায়। এই দুইটা ব্যারোরিসেপ্টর থেকে উদ্দীপনা হচ্ছে কোথায় গেল? মস্তিষ্কের মেডুলায় যায়, মেডুলায় যায়, মেডুলায় যায়, মেডুলায় যায়। তখন হচ্ছে আমাদের ভ্যাসোমোটর সেন্টার উদ্দীপ্ত হয় এবং তখন তারা হচ্ছে এই ভ্যাসোমোটর সেন্টারকে উদ্দীপ্ত করে, ভ্যাসোমোটর সেন্টারকে উদ্দীপ্ত করে। ভ্যাসোমোটর সেন্টারকে যে উদ্দীপ্ত হয়, ভ্যাসোমোটর সেন্টার উদ্দীপ্ত হয়, ফলে হচ্ছে আমাদের এই হৃদস্পন্দন ও পাম্পিং ক্রিয়া বাড়ায় দেয়, হৃদস্পন্দন ও পাম্পিং ক্রিয়া বাড়ায়, হৃদস্পন্দন ও পাম্পিং ক্রিয়া বাড়ায়, হৃদস্পন্দন ও পাম্পিং ক্রিয়া বাড়ায়,
হৃদস্পন্দন এবং পাম্পিং ক্রিয়া বাড়ায়। এই যে হৃদস্পন্দন এবং পাম্পিং ক্রিয়া বাড়ায় দেয়, এই হৃদস্পন্দন ও পাম্পিং ক্রিয়া বাড়ানোর কারণে হচ্ছে আমাদের রক্তচাপ বাড়ে। ফলে আমাদের কি হয়? রক্তচাপ বাড়ে, রক্তচাপ বাড়ে, রক্তচাপ বাড়ে। ঠিক আছে? লেখো, জিনিসটা লিখে শেষ করো, আবার আমি রিভিউ করে দিব। এখানে এই উদ্দীপনাটা এই জায়গা থেকে যায় যে এখানে একটা স্নায়ুর প্রভাব থাকে। সো এখানে হচ্ছে গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ, গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। এখানে হচ্ছে আমাদের এই গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ, এখানে আমাদের হচ্ছে এই গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ, গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ, এবং হচ্ছে যে আমাদের এইখান থেকে আমাদের এই ভেগাস নার্ভ, এই দুইটা নার্ভের মাধ্যমে উদ্দীপনাটা আমাদের মেডুলায় যায়। মেডুলায় ভেসোমোটর সেন্টারকে এরা উদ্দীপ্ত করে। এই ভেসোমোটর সেন্টারের উদ্দীপনার কারণে হৃদস্পন্দন ও পাম্পিং ক্রিয়া বাড়ায়, রক্তচাপ বাড়ে। ক্লাসে কিছু মানুষ যখন কমেন্ট করে ভাই আর কতক্ষণ, তখন না খুব মেজাজ গরম লাগে। কারণ ভাই আমি তো তোমারে পড়াইতে আসছি, মজা করতে তো আসি নাই, তোমার সাথে গল্প করতেছি না, পড়াইতেছি। চ্যাপ্টার শেষ নইলে আমি কি করব? তোমাদের ভালোর জন্যই তো ধীরে ধীরে বুঝাইতেছি। এটা তো একটা ছবি এই নাও বুঝাই দিতে পারতাম, তোমাদের ভালোর জন্যই তো ধীরে সুস্থে বুঝাচ্ছি, তাই না? দেখো, রক্তচাপ বেশি, রক্তনালী প্রসারিত, উচ্চচাপ ব্যয় রিসেপ্টর উদ্দীপ্ত হয়, উদ্দীপনা মস্তিষ্কের মেডুলায় যায়, মেডুলার ভেসোমোটর সেন্টার দমিত হয়, হৃদস্পন্দন হার কমে ও হৃৎপিণ্ডের পাম্পিং ক্রিয়া হ্রাস পায়, রক্তচাপ কমে। রক্তচাপ যদি কম থাকে, ক্যারোটিড ব্যারোরিসেপ্টর, অ্যাওরটিক ব্যারোরিসেপ্টর আমাদের কি হয়? উদ্দীপ্ত হয়। এই ক্যারোটিড এবং অ্যাওরটিক ব্যারোরিসেপ্টর গ্লসোফেরিঞ্জিয়াল এবং ভেগাস স্নায়ুর মাধ্যমে উদ্দীপনা মেডুলায় যায়, মেডুলায় ভেসোমোটর সেন্টার উদ্দীপ্ত হয়, হৃদস্পন্দন ও পাম্পিং ক্রিয়া বাড়ায়, রক্তচাপ বাড়ে। দেখো বুঝছো কিনা এতটুকু? বুঝছো কিনা এতটুকু? বুঝছি আমরা উচ্চচাপ ব্যারোরিসেপ্টর। ওকে, এবার আসো যে আমাদের হচ্ছে নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। নিম্নচাপ যে ব্যারোরিসেপ্টর আছে আমাদের, নিম্নচাপ ব্যারোরিসেপ্টর হচ্ছে নিম্নচাপ ব্যারোরিসেপ্টর, নিম্নচাপ ব্যারোরিসেপ্টর, বা এটাকে বলি হচ্ছে আমরা আয়তন রিসেপ্টর, বা আরেকটা নাম হচ্ছে এদের কার্ডিওপালমোনারি ব্যারোরিসেপ্টর, কার্ডিওপালমোনারি রিসেপ্টর। ঠিক আছে, কার্ডিওপালমোনারি রিসেপ্টর। এখন খেয়াল করে দেখো, আমাদের হচ্ছে নিম্নচাপ ব্যারোরিসেপ্টর বা আয়তন রিসেপ্টর বা কার্ডিওপালমোনারি রিসেপ্টরের যে জায়গাটা আছে, এখানে খেয়াল করে দেখো আমাদের হচ্ছে কি কি কথাবার্তা আছে। খুবই ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা আছে এই জায়গায়। কি ইম্পর্টেন্ট কথাবার্তা রয়েছে? প্রথম কথা হচ্ছে যে আমাদের এরা অবস্থান কোথায়? অবস্থান হচ্ছে বড় বড় সিস্টেমিক শিরা, বা সহজ ভাষায় বড় বড় শিরাতে থাকে। বড় বড় সিস্টেমিক শিরা মানে কি একটু পর বুঝবো আমরা। বড় বড় সিস্টেমিক শিরা, এখানে বড় বড় সিস্টেমিক শিরায় থাকে। তারপর হচ্ছে যে এরা আমাদের বড় বড় সিস্টেমিক শিরা, পালমোনারি রক্তবাহিকা, পালমোনারি ধমনীয় শিরা, একসাথে বলা হয় হচ্ছে পালমোনারি রক্তবাহিকা। এরপর হচ্ছে যে আমাদের অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার প্রাচীরে, অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকুলার প্রাচীরেরা থাকে, অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকুলার প্রাচীরে থাকে, অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকুলার প্রাচীরে এটা অবস্থান থাকে। সো এইটাগুলোকে মূলত আমরা আয়তন রিসেপ্টর বলি। এখানে মূলত যে রিসেপ্টরটা থাকে সেটাকে কি বলি? আয়তন রিসেপ্টর। সো হচ্ছে আমাদের রক্তের আয়তন যদি বেড়ে যায়, রক্তচাপ বেড়ে যায়, রক্তের আয়তন কমে গেলে রক্তচাপ কমে যায়। সো হচ্ছে ধরো রক্তের আয়তন বাড়লো, রক্তের
আয়তন বাড়ছে, রক্তের আয়তন যদি বাড়ে, আয়তন বাড়লে চাপও বাড়ে। এখন আমরা তো বয়লের সূত্র পড়ছি আয়তন বাড়লে চাপ কমে, কিন্তু সেখানে কিন্তু স্থির কি ছিল, স্থির ছিল হচ্ছে ভর বা মোল সংখ্যা। তো আয়তন বাড়লে কিন্তু অটোমেটিক জিনিসের কিন্তু কি হয় যে রক্তের আয়তন যদি বাড়ে তখন হচ্ছে তার মোল সংখ্যা বেড়ে যায়, রক্তের আয়তন বাড়ে তাহলে হচ্ছে আমাদের এই রক্তচাপও বাড়ে, রক্তচাপ বাড়ে, রক্তচাপ বাড়ে এবং রক্তচাপ বাড়লে হচ্ছে তখন এই আয়তন রিসেপ্টর বা নিম্নচাপ ব্যারো রিসেপ্টর উদ্দীপ্ত হয়, আয়তন রিসেপ্টর বা নিম্নচাপ ব্যারো রিসেপ্টর উদ্দীপ্ত হয়, নিম্নচাপ ব্যারো রিসেপ্টর উদ্দীপ্ত হয়, নিম্নচাপ ব্যারো রিসেপ্টর নিম্নচাপ ব্যারো রিসেপ্টর, নিম্নচাপ ব্যারো রিসেপ্টর উদ্দীপ্ত হয়, নিম্নচাপ ব্যারো রিসেপ্টর উদ্দীপ্ত হয়, নিম্নচাপ ব্যারো রিসেপ্টর উদ্দীপ্ত হয়। ঠিক আছে, তাহলে রক্তের আয়তন বাড়ে, রক্তচাপ বাড়ে, রক্তের আয়তন রিসেপ্টর বা ব্যারো রিসেপ্টর, রক্তচাপ বাড়ে, আয়তন রিসেপ্টর বা ব্যারো রিসেপ্টর উদ্দীপ্ত হয়। এই উদ্দীপনাটা মস্তিষ্কের হাইপোথ্যালামাসে যায়, মস্তিষ্কের হাইপোথ্যালামাসে যায়, মস্তিষ্কের হাইপোথ্যালামাসে যায়। আগের কাহিনী মস্তিষ্কের কোথায় হয়েছে, মেডুলায়, আর এবার কাহিনী কোথায় হয়, মস্তিষ্কের হাইপোথ্যালামাসে যায়, মস্তিষ্কের হাইপোথ্যালামাসে যায়। কোথায় গেল, মস্তিষ্কের হাইপোথ্যালামাসে যায়। এই হাইপোথ্যালামাস থেকে উদ্দীপনাটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি গ্রন্থিতে যায়। হাইপোথ্যালামাস থেকে উদ্দীপনাটা কোথায় যায়, এই উদ্দীপনা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি গ্রন্থিতে যায়, 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 পশ্চাৎ পিটুইটারি গ্রন্থিতে যায়। এই যে পশ্চাৎ পিটুইটারি গ্রন্থিতে এই উদ্দীপনাটা গেল, কোথায় গেল, পশ্চাৎ পিটুইটারি গ্রন্থিতে এই উদ্দীপনাটা গেল। পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে এই উদ্দীপনাটা, তোমাদের তো খাতায় জায়গা আছে, সো হচ্ছে তোমরা নিচে নিচে লিখবা, পশ্চাৎ পিটুইটারি গ্রন্থিতে উদ্দীপনাটা গেল। পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে তখন হচ্ছে আমাদের একটা জিনিসকরণ হয়, অ্যান্টিডাইউরেটিক হরমোন বা এডিএইচ ক্ষরণ হয়, অ্যান্টিডাইউরেটিক হরমোন বা এডিএইচ, বা আরেকটার নাম হচ্ছে আমাদের ভ্যাসোপ্রেসিন, এর আরেকটা নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন ক্ষরণ হয়, ভ্যাসোপ্রেসিন ক্ষরণ হয়, ভ্যাসোপ্রেসিন ক্ষরণ হয়। এই ভ্যাসোপ্রেসিনটা কি করে, এই ভ্যাসোপ্রেসিনটা হচ্ছে যে আমাদের এটি রক্তের মাধ্যমে হচ্ছে নেফ্রনে, রক্তের মাধ্যমে বৃক্কের বা কিডনির নেফ্রনে আসে, বৃক্কের নেফ্রনে আসে ও আমাদের বৃক্কের নেফ্রনে আসে, এবং বৃক্কের নেফ্রনে আইসা হচ্ছে যে এই পানি পুণ্য শোষণ বাড়ায় দেয়। তাহলে হচ্ছে এই নেফ্রনে আসে, তাহলে রক্তের আয়তন, আচ্ছা আমি না জিনিসটা উল্টা বলছি, এটা যখন রক্তের আয়তন আমাদের কম, রক্তচাপ কম, তখন কাজ করবে, সরি, রক্তের আয়তন কম, রক্তচাপও কম, এই নিম্নচাপ ব্যারো রিসেপ্টর রক্তচাপ কমে নিম্নচাপে কাজ করে, রক্তের আয়তন কম, রক্তচাপ কম, আয়তন রিসেপ্টর বা নিম্নচাপ ব্যারো রিসেপ্টরগুলো উদ্দীপ্ত হবে, সিগন্যাল মস্তিষ্কের হাইপোথ্যালামাসে যাবে, হাইপোথ্যালামাস থেকে সিগন্যাল হাইপোথ্যালামাসের ঠিক নিচে যে পিটুইটারি গ্রন্থি আছে তার পশ্চাৎ অংশে যাবে, সেখান থেকে অ্যান্টিডাইউরেটিক হরমোন বা এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন ক্ষরণ হবে, এবং এই সিগন্যালটা, এই ভ্যাসোপ্রেসিনটা রক্তের মাধ্যমে বৃক্কের নেফ্রনে আসে, এবং হচ্ছে আমাদের কি হয়, পানি পূর্ণ শোষণ বাড়ায় দেয়, নেফ্রনে আসে, নেফ্রনে পানি পূর্ণ শোষণ বেড়ে যায়, নেফ্রনে পানি পূর্ণ শোষণ বেড়ে যায়, পানি পূর্ণ শোষণ বেড়ে যায় ও মূত্র ঘন হয়, পানি পূর্ণ শোষণ বেড়ে যায় ও মূত্রটা কি হয়, ঘন হয়। তাহলে এই নেফ্রনে মূত্রের মাধ্যমে যে পানি বের হচ্ছিল সেই পানিটা বের হয় কম, পানি পূর্ণ শোষণ বেড়ে যায়, নেফ্রনে পানি পূর্ণ শোষণ বেড়ে যায়। নেফ্রনের মূল কাজ কি, পানিগুলাকে রক্তকে ফিল্টার করে করে পানি মূত্রের মাধ্যমে বের করে দাও, কিন্তু নেফ্রনে পানি পূর্ণ শোষণ বেড়ে যায়, ফলে হচ্ছে রক্তের আয়তন বাড়ে, ফলে রক্তের আয়তন বাড়ে এবং রক্তচাপ বাড়ে, রক্তের আয়তন বাড়ে এবং হচ্ছে কি হয়, রক্তচাপ বাড়ে, রক্তের আয়তন বাড়ে এবং কি হয়, রক্তচাপ বাড়ে। তাহলে খেয়াল করো, এই জায়গায় খুবই ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন আছে আমাদের, রক্তের আয়তন কম
ফলে রক্তচাপ কম। রক্তচাপ কমলে আয়তন রিসেপ্টর বা নিম্নচাপ রিসেপ্টরটা মূলত উদ্দীপ্ত হয়। রক্তের চাপ কমলে কিন্তু আমাদের উচ্চচাপ বায়ু রিসেপ্টরও কাজ করতে পারে, বাট এই বায়ু রিসেপ্টরটা সবচেয়ে অ্যাক্টিভলি কাজ করে। যে আয়তন রিসেপ্টর বা নিম্নচাপ বায়ু রিসেপ্টর উদ্দীপ্ত হয়, এই উদ্দীপনা মস্তিষ্কের হাইপোথ্যালামাসে যায়, হাইপোথ্যালামাস থেকে উদ্দীপনা পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি যায়, সেখান থেকে এডিএইচ বা অ্যান্টিডায়োটিক হরমোন ক্ষরণ হয়। সেই হরমোনটা রক্তের মাধ্যমে বৃক্ক বা কিডনিতে যায়, সেই কিডনির নেফ্রনে যায়, কিডনির যে ইউনিট বা একক নেফ্রন, সেই নেফ্রনে গিয়ে পানি পূর্ণ শোষণ বেড়ে যায়, ফলে রক্তের আয়তন বাড়লে রক্তচাপও বেড়ে যায়। রক্তের আয়তন যখন বাড়বে, আয়তন বাড়লে চাপ বাড়ে, আয়তন কমলে চাপ কমে। সো এটা হচ্ছে আমাদের নিম্নচাপ বায়ু রিসেপ্টর। তো দুইটা বায়ু রিসেপ্টর আমরা সুন্দর করে বুঝছি কিনা আমাকে এটা একটু জানাও। ক্লিয়ার? তাইলে বিশাল সংখ্যক স্টুডেন্ট বাংলাদেশে ব্যারো রিসেপ্টর বোঝে না, কার্ডিয়াক সাইকেল বোঝে না, কিন্তু লাইভে যারা আছে তারা আর ভুলবা এই ব্যারো রিসেপ্টর আর কার্ডিয়াক সাইকেল ভুলবো না ইনশাল্লাহ আমরা। আচ্ছা, এবার আসো যে আমাদের ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এই রক্ত সংবহন। তাহলে আমাদের বডিতে বেসিক্যালি রক্ত সংবহন 4 ধরনের সংবহন দেখা যায়। রক্ত সংবহন হচ্ছে কয় ধরনের? রক্ত সংবহন হচ্ছে 4 ধরনের। 4 ধরনের। কি কি ধরনের রক্ত সংবহন দেখা যায়? আমাদের বডিতে 4 ধরনের রক্ত সংবহন দেখা যায়। কি কি ধরনের সংবহন দেখা যায়? একটা হচ্ছে সিস্টেমিক সংবহন, একটা হচ্ছে যে আমাদের সিস্টেমিক সংবহন, একটা হচ্ছে সিস্টেমিক সংবহন। সিস্টেমিক সংবহন যেটার মধ্যে দিয়ে মূলত হচ্ছে একটা হচ্ছে পালমোনারি সংবহন, একটা হচ্ছে যে আমাদের এই পোর্টাল সংবহন, আরেকটা হচ্ছে আমাদের কার্ডিয়াক সংবহন, করোনারি সংবহন। 4 ধরনের আমাদের হচ্ছে রক্ত সংবহন দেখা যায়। করোনারি সংবহন, ঠিক আছে? আচ্ছা, এবার আসো যে আমাদের একটা একটা করে সংবহন আমরা শিখি। যে সিস্টেমিক যে সংবহন, সিস্টেমিক সংবহনে আসলে আমাদের কি হয়? সিস্টেমিক সংবহনে আমাদের জিনিসটা কি? সিস্টেমিক সংবহনে জিনিসটা হচ্ছে যে আমাদের এই আমাদের কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এই ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরার মাধ্যমে, ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা মাধ্যমে হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কোথায় আসলো? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসলো ডান অলিন্দে থেকে সেই রক্তটা কোথায় গেল? ডান অলিন্দ থেকে রক্তটা গেল হচ্ছে ডান নিলয় থেকে হচ্ছে না, সিস্টেমিক সংবহন এটা না। সিস্টেমিক সংবহন হয় আমাদের, সিস্টেমিক সংবহনটা মূলত অক্সিজেন যুক্ত রক্তের সংবহন, পালমোনারি সংবহন। সিস্টেমিক সংবহনটা হচ্ছে আমাদের এই পালমোনারি শিরার মাধ্যমে, পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত হচ্ছে আমাদের বাম অলিন্দে আসে। বাম অলিন্দ থেকে রক্ত কোথায় যায়? বাম নিলয়ে যায়। বাম নিলয় থেকে হচ্ছে আমাদের মহাধমনির মাধ্যমে এই অক্সিজেন যুক্ত রক্ত কোথায় গেল? আমাদের মহাধমনির মাধ্যমে সারা দেহে যায়। মহাধমনির মাধ্যমে কোথায় যায়? সারা দেহে যায়। মহাধমনির মাধ্যমে রক্ত কোথায় যায়? সারা দেহে যায়। সো এটা হচ্ছে আমাদের সিস্টেমিক সংবহন। এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের সিস্টেমিক সংবহন। পুরা জিনিসটা না উল্টা বলতেছি আমি। সরি, আমার মাথা কাজ করতেছে না কেন জানি, সরি। দেখো, সিস্টেমিক সংবহন আমাদের হচ্ছে শুরু হবে কোথা থেকে? সিস্টেমিক সংবহন মানে হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত সারা দেহে যাবে, সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডে আসবে, হৃৎপিণ্ড থেকে অক্সিজেন যুক্ত রক্ত সারা দেহে যাওয়া এবং সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডে আসা, এটা হচ্ছে সিস্টেমিক সংবহন। সিস্টেমিক সংবহন কি? সিস্টেমিক সংবহন হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত হচ্ছে হৃৎপিণ্ড থেকে সারা দেহে যাওয়া, অক্সিজেন যুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে যাওয়া এবং হচ্ছে যাওয়া ও সারা দেহ এবং কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সারা দেহ থেকে হৃৎপিণ্ডে
আসা, হৃৎপিণ্ডে আসা, এটা হচ্ছে সিস্টেমিক সংবহন। তা আমাদের অক্সিজেনযুক্ত রক্তের ভান্ডার কোনটা? বাম ভেন্ট্রিকল। বাম ভেন্ট্রিকল আমাদের অক্সিজেনযুক্ত রক্তের ভান্ডার। এই বাম ভেন্ট্রিকল থেকে, বাম ভেন্ট্রিকল থেকে আমাদের হচ্ছে কি হয়? বাম ভেন্ট্রিকল থেকে আমাদের হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত অ্যাওর্টা বা মহাধমনির মাধ্যমে সারা দেহে দেহের টিস্যু ও অঙ্গে যায়, এই টিস্যু এবং অঙ্গ থেকে আমাদের কি হয়? যে মহাশিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমাদের ডান অলিন্দে আসে। তো এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের সিস্টেমিক সংবহন, যে আমাদের পুরো বডি নিয়ে কথা। তাহলে বাম ভেন্ট্রিকল থেকে অক্সিজেনযুক্ত রক্ত অ্যাওর্টা বা মহাধমনির মাধ্যমে সারা দেহে অক্সিজেনযুক্ত রক্ত যায়, সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত মহাশিরার মাধ্যমে ডান অলিন্দে আসে। এটা হচ্ছে আমাদের সিস্টেমিক সংবহন। এটা কি আমাদের সিস্টেমিক সংবহন, যেটা হইতে 25 থেকে 30 সেকেন্ড সময় লাগে। তাই সিস্টেমিক সংবহনটা আমরা বুঝছি, এটা হচ্ছে সিস্টেমিক সংবহন। আর হচ্ছে পালমোনারি সংবহন হচ্ছে ফুসফুসের সাথে রিলেটেড। পালমোনারি সংবহন সো পালমোনারি সংবহন হচ্ছে ফুসফুসের সাথে রিলেটেড। কি? এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে ফুসফুসে যাবে, ফুসফুসে যায়। তার মানে এখানে মূল জিনিস হচ্ছে হৃৎপিণ্ড থেকে ফুসফুস, ফুসফুস থেকে হৃৎপিণ্ড, ও অক্সিজেনযুক্ত রক্ত ফুসফুস থেকে হৃৎপিণ্ডে আসে। অক্সিজেনযুক্ত রক্ত কোথায় আসে? ফুসফুস থেকে হৃৎপিণ্ডে যায়। অক্সিজেনযুক্ত রক্ত ফুসফুস থেকে কোথায় যায়? হৃৎপিণ্ডে যায়। এখন কথা হয়েছে যে এইলে আমাদের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের ভান্ডার হচ্ছে ডান ভেন্ট্রিকল আমাদের কি করে? ডান ভেন্ট্রিকলে আমাদের এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সে হচ্ছে পালমোনারি ধমনির মাধ্যমে হচ্ছে এরা কোথায় যায়? ফুসফুসে যায়। ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড ছাইরা দিয়া হচ্ছে যে অক্সিজেনযুক্ত রক্ত পালমোনারি শিরার মাধ্যমে কোথায় পাঠায়? পালমোনারি শিরার মাধ্যমে হচ্ছে বাম অলিন্দে পাঠায়। তোমাদের বইয়ে কেন জানি বাম অলিন্দ থেকে বাম নিলয় পর্যন্ত নিয়ে গেছে, আমি এটা সাপোর্ট করি না, ঠিক আছে? বাম অলিন্দে আসে। তাহলে এই হচ্ছে আমাদের পালমোনারি সংবহন। তো এই দুইটা সংবহন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। মানবদেহে রক্ত সংবহনগুলো ব্যাখ্যা করো। তাহলে একটা হচ্ছে সিস্টেমিক সংবহন, একটা হচ্ছে পালমোনারি সংবহন। সিস্টেমিক সংবহন হৃৎপিণ্ড টু সারা দেহ থেকে হৃৎপিণ্ড। পালমোনারি সংবহন হচ্ছে হৃৎপিণ্ড থেকে ফুসফুস, ফুসফুস থেকে হৃৎপিণ্ড। সো এটা হচ্ছে সিস্টেমিক সংবহন, আর হচ্ছে আমাদের পালমোনারি সংবহনের বিষয়। সিস্টেমিক সংবহন এবং পালমোনারি সংবহনের বিষয়, ঠিক আছে? এতটুকু লেখা হয়েছে। আচ্ছা, এখন তোমার পরীক্ষায় যেটা আসার সম্ভাবনা অনেক বেশি, সেটা হচ্ছে পোর্টাল সংবহন কি এবং পোর্টাল সংবহনের গুরুত্ব। পোর্টাল সংবহন 3 নাম্বারটা হচ্ছে পোর্টাল সংবহন কি এবং পোর্টাল সংবহনের গুরুত্ব। পোর্টাল সংবহন জিনিসটা হচ্ছে যে যখন কোনো শিরা আমাদের হচ্ছে সরাসরি হৃৎপিণ্ডে না যেয়ে কোথাও কিছুক্ষণ অবস্থান করে এবং বিনিময় করে তারপর হৃৎপিণ্ডে যায়। যে সরাসরি তার হৃৎপিণ্ডে যাওয়ার কথা ছিল, সরাসরি হৃৎপিণ্ডে যায় না, সেটাকে পোর্টাল সংবহন বলে। হৃৎপিণ্ডে যায়, একে পোর্টাল সংবহন বলে। একে কি বলি? একে পোর্টাল সংবহন বলি। যে মাঝে কোথাও কি নিছে? রেস্ট নিছে, সংবহন বলে। মানুষের হেপাটিক পোর্টাল সংবহন আছে। মানুষে হচ্ছে কি থাকে? মানুষে হেপাটিক পোর্টাল সংবহন থাকে। মানুষের কি থাকে? হেপাটিক পোর্টাল সংবহন থাকে। মানুষের ক্ষেত্রে কি থাকে? হেপাটিক পোর্টাল সংবহন থাকে। মানুষের ক্ষেত্রে কি থাকে?
মানুষের ক্ষেত্রে হেপাটিক পোর্টাল সংবহন থাকে, মানুষের ক্ষেত্রে হেপাটিক পোর্টাল সংবহন থাকে, মানুষের ক্ষেত্রে কি থাকে, হেপাটিক পোর্টাল সংবহন থাকে। এখন এই যে মানুষের ক্ষেত্রে হেপাটিক পোর্টাল সংবহন যে আমাদের রয়েছে, এই হেপাটিক পোর্টাল সংবহনের ক্ষেত্রে কি দেখতে পাই? দেখো আমাদের যে পৌষ্টিক নালী আছে, পৌষ্টিক নালী আমাদের কি আছে, পৌষ্টিক নালী বা ইংরেজিতে যেটাকে বলা হয় পরিপাক নালী, সরি বাংলায় যেটাকে বলি হচ্ছে আমরা পরিপাক নালী, যেখানে আমাদের পাকস্থলী, ডিউডেনাম, এই পরিপাক নালী থেকে আমাদের হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা, পরিপাক নালী থেকে এই হেপাটিক পোর্টাল শিরা, হেপাটিক পোর্টাল শিরা আমাদের আসে প্রথমে হচ্ছে যকৃতে। তো যকৃতে বা লিভারটা হয়েছে আমাদের এখানে পোর্ট হিসাবে কাজ করে। যকৃৎ বা লিভারে সে কোনো জিনিসের আদান প্রদান করে, তারপর হচ্ছে সেখান থেকে আমাদের হেপাটিক শিরা, এখান থেকে আমাদের কি হয়, হেপাটিক শিরা, এই হেপাটিক শিরা কোথায় যাবে, হেপাটিক শিরা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা হয়ে সেটা হচ্ছে ডান অলিন্দে যায়, ঠিক আছে। এখন এটার গুরুত্বটা কি, এটা পরীক্ষার মধ্যে আসবে, এটার গুরুত্বটা কি? গুরুত্বটা হচ্ছে যে আমাদের এটার গুরুত্বটা হচ্ছে দুইটা গুরুত্ব আছে। এক নম্বর গুরুত্ব হচ্ছে যে এই পরিপাকৃত খাদ্যসার আমাদের হচ্ছে এই হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে, হেপাটিক পোর্টাল ভেইনের মাধ্যমে যকৃতে আসে এবং যকৃতে এই গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড এরা সঞ্চিত হয় ও প্রয়োজনীয় বিপাক ঘটে। এই কয়দিন ধরে এত লেখা হচ্ছে, আমার হাত টাত সব ব্যথা হয়ে যাচ্ছে, বুঝছো? আমার এই হাত আমি নাড়াইতে পারি না রাতের বেলা, এই পুরা মাসেল আমার টর্ট হয়ে আছে। 2 নাম্বার যে জিনিসটা খেয়াল করো সেটা হচ্ছে যে যকৃতে তৈরি বিষাক্ত ইউরিয়া নিয়ে এরা রেচনে সাহায্য করে, যে ইউরিয়া যেটা তৈরি করে সেগুলা সে নিয়ে যায় রেচনে সাহায্য করে। যকৃতে তৈরি প্লাজমা প্রোটিন রক্তে আসে এর মাধ্যমে, এই সংবহনের মাধ্যমে যকৃতে তৈরি প্লাজমা প্রোটিন কোথায় আসে, যকৃতে তৈরি প্লাজমা প্রোটিন হচ্ছে আমাদের রক্তে আসে। সো পরীক্ষার হলে পোর্টাল সংবহন নিয়ে তোমাকে জিজ্ঞাসা করবে যে পোর্টাল সংবহন ব্যাখ্যা করো এবং পোর্টাল সংবহনের ছবি আঁকো। এই পোর্টাল সংবহন ব্যাখ্যা এবং এর গুরুত্ব পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এই পোর্টাল সংবহন তন্ত্রটা। এরপর আমাদের যেটা আছে, এরপর আসে হচ্ছে যে করোনারি সংবহন, এরপর আসে হচ্ছে করোনারি সংবহন। 4 নম্বরে আসে কি, করোনারি সংবহন। এই যে করোনারি সংবহন আছে, এই করোনারি সংবহনে আমরা কি দেখতে পাই? করোনারি সংবহন জিনিসটা হচ্ছে যে হৃৎপিণ্ডের নিজের সংবহন প্রক্রিয়া। দেখো হৃৎপিণ্ড সবাইরে ব্লাড সাপ্লাই দেয়, কিন্তু হৃৎপিণ্ডের নিজেরও তো ব্লাড সাপ্লাই লাগবে, তাই না? হৃৎপিণ্ডের নিজের সংবহনটাকে কি বলে? করোনারি সংবহন। হৃৎপিণ্ডের নিজের সংবহনটা হচ্ছে করোনারি সংবহন। সেটা মূলত হয় যে অ্যাওর্টা থেকে, আমাদের যে অ্যাওর্টা থেকে আমাদের হচ্ছে একটা করোনারি ধমনী তৈরি হয়। অ্যাওর্টা থেকে কি হয়? একটা করোনারি ধমনী। এই করোনারি ধমনীটা হচ্ছে আমাদের কোথায় ব্লাড সাপ্লাই দেয়? হৃৎপেশিতে ব্লাড সাপ্লাই দেয়, হৃৎপেশিতে অক্সিজেনযুক্ত ব্লাড সাপ্লাই দেয়। আবার হৃৎপেশি থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত করোনারি শিরার মাধ্যমে এনে কোথায় উন্মুক্ত করে বলো? করোনারি শিরা বা সাইনাসের মাধ্যমে এনে কোথায় উন্মুক্ত করে বলো? কোথায় উন্মুক্ত করে এটা বলো? আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বলো। ডান এট্রিয়ামে। কোথায়? ডান অলিন্দে।
সো আমাদের হৃৎপিণ্ড রিলেটেড কথাবার্তা কিন্তু শেষ। এখন আমাদের আছে হৃৎপিণ্ডের রোগ। আচ্ছা, তাহলে হচ্ছে হৃৎপিণ্ডের রোগ বাকি, এটা কালকে পড়াবো, কখন পড়াবো, কিভাবে পড়াবো, এই রিলেটেড আমি পোস্ট দিয়ে দিব রাতে, হৃৎপিণ্ডের রোগ, ঠিক আছে? তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ।